প্রিয় বইপ্রেমী, আবারও আপনাদের সামনে হাজির হলাম বইয়ের গল্প আড্ডায়। আজকে আপনারা জানেন আমাদের সঙ্গে ঢাকার বাইরের দুইজন অতিথি যুক্ত হয়েছেন। দুইজন অতিথি আমাদের দুইজন প্রকাশক বন্ধু। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন মনিরুল মনির, একই সঙ্গে লেখক, প্রকাশক, সম্পাদক। এবং আমাদের সঙ্গে আজকে আরো একজন যুক্ত হবেন সিলেট থেকে, সিলেট শব্দকথা প্রকাশনীর মনসুর আহমেদ। একটু যান্ত্রিক ত্রুটির কারণে মনসুর ভাই আমাদের সঙ্গে এখনো যুক্ত হতে পারেননি। আমাদের সঙ্গে আছেন মনিরুল মনির, খড়িমাটি প্রকাশনীর স্বত্বাধিকারী এবং প্রকাশক, সম্পাদক, লেখক। মনির ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? এই তো আমরা বইয়ের গল্প আড্ডায় নতুন শুরু করলাম একেবারেই। আমাদের মূলত টার্গেট আসলে আড্ডাই দেওয়া, কারণটা হচ্ছে যে সৃজনশীল যে প্রকাশনা আমাদের এই টোটালি তো আড্ডার মাধ্যমে আসলে আমাদের এগিয়ে যাওয়া। আমরা তো সেই অর্থে অত বড় ব্যবসায়ী নই। আপনার বর্তমান চট্টগ্রামের কি অবস্থা আসলে? আমরা বিগত যে লাস্ট বইমেলাটা করলাম, বইমেলার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদের ঢাকার পাবলিশিং অবস্থাটা কিন্তু খুবই স্থবির, এবং সেই স্থবিরতা কিন্তু এখনো প্রাণ চাঞ্চল্য আসেনি। যদিও আমাদের কিছু গ্রন্থমেলা 2026-এর একটি আওয়াজ উঠেছিল ডিসেম্বরে, সেটিও বন্ধ হয়ে গেছে, আপাতত স্থগিত। তো চট্টগ্রামের পাবলিশিং এর অবস্থাটা কি? মানে আপনাদের, আমি প্রকাশকদের অবস্থাটাই আগে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। পাবলিশিং এর অবস্থা ঢাকায় যেরকম ধরনের স্থবিরতা দেখেছেন সেটা চট্টগ্রামেও আছে। আমি বিশেষ করে খড়িমাটি প্রকাশন, আমরা সারা বছর ব্যাপী বই করি। তো আমাদের সাথে সারা বছর ব্যাপী বই লেখকদের সাথে একটা যোগসূত্র আছে। যেহেতু এটি ঢাকার বাইরের একটি শহর, যেই শহরটি আসলে একটি আন্তর্জাতিক মানের শহর চট্টগ্রাম, সেইখানে সকলের সাথেই যোগাযোগটা খুব সহজেই হয়ে যায়। এই কারণে আমাদের এইখানকার পরিবেশে আমাদের যেই সমস্ত সাংস্কৃতিক পরিমণ্ডলগুলো আছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, সেইখানে আমাদের কারোর সাথে দেখা হয়ে যায়। আর হচ্ছে প্রকাশনা সংস্থার যেই দপ্তরগুলো আছে চট্টগ্রাম শহরে, মানে বেশিরভাগ প্রকাশনাই হচ্ছে আমাদের আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, জামাল খান একটি এলাকার মধ্যেই। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা প্রকাশকরা সারাদিনই কেউ না কেউ কারোর সাথে আড্ডা কিংবা একটা ভাব বিনিময়ের মধ্যে দিয়ে আমরা পার করি। তো আমরা যেই জিনিসটা দেখেছি যে গত 1 বছর আগেও আমাদের প্রকাশনা ব্যবসায় যে একটা প্রাণচাঞ্চল্য ছিল, কারণ বই মেলাগুলো জেগেছিল সারা বছর ব্যাপী। বিভিন্ন জেলা শহরগুলোতেও ভালো ভালো বই মেলা হয়েছে, মানুষ সহজেই বই মেলাগুলোতে যেতে পেরেছে। হ্যাঁ, তো বইয়ের দোকানগুলোতেও মানুষ সহজেই যেতে পেরেছে। সেই জায়গাগুলো দেখা গেছে যে এখন মানুষ সহজেই বেরোচ্ছে না, সহজেই যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে মানে আমরা বিভিন্ন বইয়ের দোকানগুলোতে আমরা যে পরিমাণ বই সাপ্লাই দিতাম, যে বই বিক্রি করতাম, সেই পরিমাণ বই আমি আপনাকে পার্সেন্টেজ হিসাব করলে বলতে পারি যে 80% কমে গেছে। যদি 20%, 30% বা কিংবা 50% কমতো তাহলে হতো, কিন্তু দেখা গেছে কি 80% কমে গেছে। 80% কমে গেলে সেই ক্ষেত্রে একটা প্রকাশনা শিল্প বেঁচে থাকা খুবই দুরূহ এবং কঠিন হয়ে পড়ে। এর মধ্যে দিয়ে রয়েছে এই রাজনৈতিক ক্রাইসিস, তারপরে আমাদের বিভিন্ন পরিবেশগত ক্রাইসিস রয়েছে। সব কিছু মিলেই দেখা গেল কি আমাদের যে প্রকাশনার জন্য যেই সমস্ত উপাদানগুলো, সেগুলোর দাম বেড়ে গেল। মানে যেই কাগজটার দাম আমরা করোনার সময়ও বা করোনার একটু আগেও আমরা যে কাগজটা কিনেছি 1700-1800 টাকা দিয়ে, সেটা ডাবল হয়ে গেল।
3700 টাকা হ্যাঁ, দিয়ে কাগজের কিনছি দামটা মূলত একটা, করোনার পরপরই আসলে বেড়েছে, পরপরই কাগজের দাম তো পরপরই বেড়েছে। রিসেন্টলি সেটার সাথেও হয়তো বিশ্ব রাজনীতি যুক্ত আছে। তো সেই যুক্ত ক্ষেত্রে ছিল। সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে আমাদের এই ব্যবসা, যেমন ধরেন আমাদের প্রিন্টিং এর দাম বা প্রিন্টিং এর ম্যাটেরিয়ালস, যেটা প্লেটের দাম, সবকিছু মিলে আমরা একটা আর বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে লেখকের সাথে পাঠকের এই তিনটে যে সমন্বয়ের যে জায়গাটা, সেটাই হচ্ছে বইমেলা কেন্দ্রিক নানান ধরনের অনুষ্ঠান আদি, এইগুলোর মধ্যেই হচ্ছে যোগাযোগগুলো তৈরি হয়। তারপর হচ্ছে প্রচারপত্র, আমাদের যতই প্রচারপত্র হোক সেটা হচ্ছে আমরা অনলাইনে বিক্রি করে আর কতটা বিক্রি করব। অনলাইনে যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো হয়তো বা আমরা কিছু কিছু বই বিক্রি করি, আর মানুষের মধ্যে যে অস্থিরতা, আচ্ছা সেটার আচ্ছা, কারণেই মামুন ভাই, আপনি যে 80% বিক্রি কমে যাওয়ার যে কথাটা বললেন, সেটা অনেকটা আসলে আমরাও জানি। আমরা যেহেতু আমরা নিয়মিত শুধু আমাদের কিছু গ্রন্থমেলা নয়, সারা বছর যেহেতু বই প্রকাশনার সঙ্গে জড়িত থাকি, এই বছর কিন্তু বইমেলার পর আমার এই ভাষার চিত্র থেকে বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। আমি জানতে চাই, ধরেন এই যে যেহেতু আমরা মনে করি যে চট্টগ্রাম একটা বড় জায়গা, এবং আপনি বলেছেন যে চট্টগ্রামে কিন্তু আমরাও রেশি থেকে দেখি যে ঢাকার চেয়ে কিন্তু কোন অংশে কম বই বিক্রি হয় না, প্রচুর বই বিক্রি হয়। এই যে বিক্রিটা এত কমে গেল, এবং চট্টগ্রামে আমরা দেখেছি যে আপনাদের একটা প্রকাশনার একটা পরিষদ আছে, সৃজনশীল প্রকাশনা পরিষদ। তো সেখানে কি আপনারা কি পারস্পরিক ভাবে বসার চেষ্টা করেছিলেন এটাকে ফাইন্ড আউট করার জন্য যে এত কমে গেল, সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায় কিনা? কমে কেন গেল সেটা অনেকগুলি কারণ আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু এটা বাড়ানো যায় কিনা এরকম কোন উদ্যোগ নিয়েছেন? আমরা প্রকাশকরা তো বসেছি গত 1 বছর ধরে। আমরা প্রকাশকরা বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বসেছি। আমরা চেষ্টা করেছি পাঠকদেরকে, আমরা কিছুদিন আগে প্রকাশনা পরিষদ থেকে আমরা পাঠক প্রকাশক সম্পর্কের উপর সেমিনার করেছি, তাদেরকে অনুষ্ঠানে ডেকে এনেছি, তাদের সাথে কথা বলেছি বিভিন্নভাবে। তারপর যারা পুস্তক ব্যবসায়ী তাদেরকেও ডেকে নিয়ে এসেছি, তাদের সাথে কথা বলেছি। তার সব এটার সাথে, এই প্রকাশনার সাথে রিলেটেড যারা যারা আছে সকলের সাথেই আমরা কথা বলেছি। আর বিষয়টা হচ্ছে আমরা প্রকাশকরা একসময় যে বইটা যেই দামে করতাম সেই দামের ব্যাপারে ব্যাপারে কারণ আমাদের দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে বইয়ের দামও বেড়ে গেছে। আমরা বইয়ের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছি, কারণ আমাদেরও তো টিকে থাকার একটা, সেই জায়গায় থেকে পাঠকের সাধ্যটা বা সামর্থ্যটা আমাদের সাথে একটা কনফ্লিক্ট করেছে। সেইখানে দেখা গেছে যে গত বছর আমরা যে সমস্ত বই করেছি যে রেটে, সেই রেটটা আর এই বছর থাকলো না। তা আমাদের দেখা গেছে যে করোনার পর আমরা প্রত্যেক বছরেই কিন্তু আমরা এই বিষয়টার মধ্যে সম্মুখীন হয়েছি, যে এই সমস্যাটার সম্মুখীন হয়েছি যে করোনার পরে প্রত্যেকটা বছর এর মধ্যে দিয়ে আমাদের এখানে যে রাজনৈতিক ক্রাইসিস সেটি তো যুক্ত আছেই। এখন এই দিক থেকে আমরা প্রকাশকরা বসেছি, কিন্তু প্রকাশকরা বসলে কি হবে, আমাদের প্রকাশক মনের কিছুটা ঘাটতি রয়েছে, আমাদের ঐক্যের কিছুটা ঘাটতি রয়েছে, আমাদের একমত হওয়ার জায়গাটাতে কিছু ঘাটতি রয়েছে। এই সব মিলিয়ে, সেটা আপনি একজন প্রকাশক, আপনি ঢাকার প্রকাশনার যে রাজনীতি, সেই রাজনীতির সাথেও আপনি যুক্ত ছিলেন, আপনি এই ক্রাইসিসটা আপনি ফিল করবেন, আপনি বুঝবেন। সেইখানে দেখা যাচ্ছে আমরা প্রকাশকরাও আসলে ঠিক এই জায়গায় এক হতে পারছি না। তারপরে দেখা গেল যে আমরা যে পুস্তক ব্যবসায়ীর সাথে আমাদের সমন্বয় হচ্ছে না। তারপরে যেমন একটা বইয়ের মার্কেটিং প্রকাশকও করবে, পুস্তক ব্যবসায়ীও করবে, এবং পাঠক যখন পড়বে, পড়ার সাথে সাথে পাঠকও কিন্তু ওই বইটার বিপণনের বিজ্ঞাপন করবে। এই যে একটা রিলেশন, এই রিলেশনটা আমাদের মধ্যে একটু ভেঙে পড়েছে, কারণ আমরা মানসিকভাবে খুবই অস্থির হয়ে গেছি। সেটা আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষ। আচ্ছা মনির ভাই, আমি একটু মনসুর ভাইকে দেখতে পাচ্ছি। দুঃখিত প্রিয় পাঠক, মনসুর ভাই আমাদের শুরুর সময় থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, তো কারিগরি জটিলতা ছিল, আশা করি কারিগরি ত্রুটি মনসুর ভাই শুনেছেন। মনিরুল ভাই কথা বলছিল সেটি হচ্ছে যে আমাদের অমর একুশে গ্রন্থমেলা 2025-এর পরে
আমাদের সারা বাংলাদেশে, আমি ঢাকার কথাটা বলেছি এবং মনির ভাই যেটা বলেছেন, এই যে চট্টগ্রামের যে চিত্রটা, সেটা হচ্ছে যে বই বিক্রির পরিমাণটা প্রায় 80% নিচে নেমে গিয়েছে। তো এই যে প্রকাশনা, যে বিক্রির যে অবস্থা, সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি সিলেট কিংবা হবিগঞ্জ, আপনার ওখানে কি অবস্থা? মানে আমাদের সেটা এই নিম্নগামী, নাকি আপনার মুখ থেকে যদি ওই এলাকাটার কথা একটু শুনতে চাই। মনসুর ভাই, আপনি আপনার শব্দটা পাচ্ছি না। আপনি কি দেখবেন আপনার ওখান থেকে শব্দটা আসে কিনা? আপনার ডিভাইস থেকে শব্দটা আনমিউট হয়ে আছে। ও, ও, যথারীতি বা ওনার আসলে টেকনিক্যাল সমস্যাটা যায়নি, দূর হয়নি। যাই হোক, মনসুর ভাই আমাদের সঙ্গে যুক্ত হলে জানার চেষ্টা করব। আচ্ছা মনির ভাই, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমরা, আপনি বিভিন্ন যে স্টেক হোল্ডার, অর্থাৎ লেখক, পাঠক, প্রকাশক বা বই বিক্রেতা, সবাইকে নিয়ে আপনারা বসার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েকদিন আগে আমাদের একটা বুকশপ থেকে একজন, সেটা ঢাকার বাইরে, সেটা সিলেট, খুলনা বা খুলনার হতে পারে, খুব একটা, উনি বুকশপের বাইরে বসে একটা ছবি দিলেন এবং ওনার ছবিটা দিয়ে এরকম একটা ক্যাপশন লিখলেন যে সারা বাংলাদেশে যারা প্রকাশক আছেন বা যারা বই বিক্রেতা আছেন, আপনারা কি একত্রিত হবেন কিনা। সেটা হচ্ছে যে ওনার ইঙ্গিতটা ছিল এই যে, ধরেন আমাদের সারা বাংলাদেশে যে বইয়ের দোকান, সেই বইয়ের দোকানে বই বিক্রির যে কমিশন, ধরেন 15 থেকে 20% কিংবা 25% কোথাও কোথাও দেয়। কারণটা হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা কিংবা বাংলাদেশের বিভিন্ন বই মেলায় আমাদের কিন্তু কমিশনটা 25% পর্যন্ত দেওয়া হয়। এটাই বিশেষ ছাড়। কারণটা হচ্ছে সারা বছর কম দেওয়া হতো বিভিন্ন বুক শপে, ধরেন 20% কিংবা 15%। তো সেই বুকশপ, যিনি বুকশপের মালিক, তিনি ইঙ্গিতটা করেছেন যে এখন বর্তমানে অনলাইনে, ধরেন বিশেষ করে ফেসবুকে বিভিন্ন বইয়ের গ্রুপ কিংবা বিভিন্ন অনলাইন বুকশপ 60%, 50%, 40%, 70%, 80%, এমনকি 90% পর্যন্ত বিজ্ঞাপন কিন্তু মাঝে মাঝে আমাদের চোখে পড়ে। আপনার কি মনে হয় এইটি? যেমন অনলাইন যখন শুরু হলো তখন কিন্তু অনেকেই বলেছে যে অনলাইনে আমাদের বই বিক্রি বেড়ে গেছে, কিন্তু প্রকৃত চিত্রটা আসলে কি? আমরা যারা একেবারে মানে বই বিক্রি, যারা একটা বইয়ের তো প্রধান স্টেক হোল্ডার, যেহেতু বইটা একটা প্রোডাক্ট যদি হয়, সেটা পাবলিশার প্রধান স্টেক হোল্ডার, লেখার প্রধান স্টেক হোল্ডার হচ্ছে লেখক। আমরা কিন্তু দেখেছি আমাদের যারা বুকশপ গুলি, অনেকে, অনেক পাঠক অনেক প্রশংসা করে, কিন্তু আপনার কি মনে হয়? আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। আমাদের কিন্তু অভিজ্ঞতা ভালো না। এই বুকশপ, এই 60, 70, 80%-এর যে প্রতিযোগিতা, সেখানে আমরা আসলে বেনিফিশিয়ারি কিভাবে হতে পারি? তো আমি সেই বইয়ের দোকানদারের রেফারেন্সটা দিলাম। আপনাদের চট্টগ্রামে অসংখ্য ভালো কিছু বইয়ের দোকান আছে, সেখানের অবস্থাটা এবং আপনারা প্রকাশকরা, ঢাকার বাইরের প্রকাশকরা, এটাকে নিয়ে কিভাবে, কি ভাবছেন আসলে? কতটা এইটা বেনিফিশিয়ারি আপনারা? এটার এই যে এই যে এই যে এ, বিপণন ব্যবস্থা, যেটা ফেসবুকের কথা বললেন আপনি, বিপণন ব্যবস্থা যেটা ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপে এই কাণ্ডগুলো করছে এবং বিভিন্ন উৎসব দিয়ে বিভিন্ন, এটার জন্য প্রকাশকরাও দায়ী। একদম প্রথম হচ্ছে প্রকাশকরাও দায়ী। আমাদের কিছু প্রকাশক আছেন, আমরা নাম বলবো না, কিছু প্রকাশক তো আছেন যারা 40%, 30%-এ বইটা সেল করে দিচ্ছে এই পুস্তক ব্যবসায়ীর হাতে। তারা 50%-এর ডিসকাউন্ট দিয়ে 10% লাভ দিয়ে তারা বই বিক্রি করছে। মানে এটা হচ্ছে ভয়াবহ চিত্র যেটা বলছি। তাহলে সে সে চিন্তা করছে যে আমি 40%, 30%-এ বইটা বিক্রি করে আমি বেশি বই সেল করে ফেলবো, আমার গোডাউনে কোনো বই থাকবে না, সেল করে ফেলবো, ওরা বই বিক্রি করে ফেলুক। এই যে কিন্তু অনলাইনে, মনির ভাই, এখানে আমি একটু যুক্ত করি। আপনি যে বলছেন যে প্রকাশকদের, এটা আমাদের প্রকাশকদেরই কেউ কেউ এই কাজটা করছেন। সেই প্রকাশক আসলে কার? ধরেন আমি যদি বলি, চট্টগ্রামের যারা, আমরা যদি ভালো মান, দুনিয়াতে নিশ্চয়ই ভালো মন্দ দুইটা শব্দ পাশাপাশি আছে। যেমন আমি যদি ঢাকার কথা বলি, আমি কি ধরেন আগামী প্রকাশনের বই কি এরকম বিক্রি হচ্ছে? মাওলা ব্রাদার্সের বই কি বিক্রি হচ্ছে? অবসরের বই কি বিক্রি হচ্ছে? অন্য প্রকাশের বই কি বিক্রি হচ্ছে? অর্থাৎ আমি এই যে প্রকাশনীগুলির নাম বললাম, অথচ অনলাইনে আসলে কাদের বইটা এত বেশি বিক্রি বিক্রি হচ্ছে? তো সবাইকে তো আমরা আমি প্রকাশক কেন বলবো? হ্যাঁ, আমি এটা অনলাইন, আমি ফেসবুকে আরো কয়েকটা সাইটে দেখেছি। সেটা হচ্ছে
আপনার আগামী প্রকাশন বলছেন আপনি, অন্য প্রকাশ কিংবা বাতিঘর কিংবা পাঠক সমাবেশের বইও বিক্রি হচ্ছে। তাদের বইও কত কিন্তু, পার্সেন্ট? হ্যাঁ তাদের বইও কিন্তু তাদের বই কি 50% 50, 60, 70? হ্যাঁ আচ্ছা হ্যাঁ বিক্রি হচ্ছে। এটা হচ্ছে এটার আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে আমাদের পুস্তক ব্যবসায়ীরা, এটা 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 কিন্তু প্রকাশকরা দায়ী নয়, এটা পুস্তক ব্যবসায়ীরা পাইরেসি করছে। আচ্ছা, পাইরেসি বই, সেটা পাইরেসি পাইরেসির করছে, ক্ষেত্রে মানে সেটা দেখি। আমাদের দেশি বইও পাইরেসি করে ফেলতেছে। মানে যে বইটা অন্য প্রকাশের, যে বইটা বেশি চলছে, মনে করেন সাদাত হোসেনের বইটা বেশি চলছে, হুমায়ুন আহমেদের বইটা বেশি চলছে, ওইটা আমাদের আন্দরকিল্লায় চোরা প্রেসের মধ্যে ছাপা হচ্ছে, কিংবা সিলেটে ছাপা হচ্ছে, রাজশাহীতে ছাপা হচ্ছে, ছাপা হয়ে ওইটা অনলাইনে বিক্রি হচ্ছে। এবং ওইটা এত কোয়ান্টিটিতে ছাপে, তখন আপনার কোয়ান্টিটি বেশি যখন ছাপবে, তখন এটা আপনার 80% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলেও লাভ হবে। মানে এরকম অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে। এবং আপনি দেখবেন এই ওই পাইরেটেড বইগুলো যখন অনলাইন থেকে কিনে, তখন কাগজের মানগুলো কিন্তু একটা লক্ষণীয় হ্যাঁ, ঘটে। হ্যাঁ, না না, সেটা হ্যাঁ, সেটা আবার আমাদের আমাদের একসঙ্গে আসলে পাঠকই তৈরি হয়েছে আমাদের অনলাইন বে। সেই হ্যাঁ পাঠকদের আসলে যে রুচি এবং যে অভ্যাস, ধরেন আমরা খুবই বিব্রত হই, আমরা যখন আমাদের ভালো বইগুলো নিয়ে প্রায় প্রায় তো আমরা যখন ফেসবুকে বুস্ট দিই, তখন সেখানে কিন্তু আমরা এই মন্তব্য কিন্তু একটু দিই যে ভাই অন্যরা তো বই 50%, ধরেন একটা বইয়ের সে হয়তো 10টা বই মার্ক করলো বা 5টা বই মার্ক করলো, ধরেন যে মূল্য হয়তো আসছে 2,000 টাকা, তখন সে বলে যে ভাই 1,000 টাকা দিলেন। এখন আমরা কিন্তু বিস্মিত হই যে ভাই আমরা বলার চেষ্টা করি বই তো আমরা একটা নির্দিষ্ট কমিশনে বিক্রি করি, এটা কি রকম মূল্য, মানে আমরা তো আন্দাজে কোনো মূল্য দিয়ে তো বিক্রি করি না। আসলে পাইরেসি আমাদের হয়তো সর্বনাশ করে দিচ্ছে, এটা একটা অনলাইনে খুবই গুরুতর একটা সমস্যা। সেই সমস্যা নিয়ে আলাপ করবো। মনসুর ভাই, আপনার মন্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা না, আমাদের পাঠকও আছেন, পাঠকও অপেক্ষা করছে, কিন্তু আপনার তো মন্তব্য শুনতে পাচ্ছি না। আপনার খুব সম্ভবত সাউন্ডটা এখনো ক্লিয়ার হয়নি। আমি চেষ্টা করলাম আপনাকে আনমিউট করতে, আপনি আনমিউট করতে গেলে আপনি আপনার এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আপনি কি বলতে দেখেন তো বা আপনার শব্দ আসে কিনা, আমরা পাই কিনা, মনসুর ওই যে ভাই? ওনার, মনসুর ভাইয়ের ওখানে একটা মিউটের একটা জায়গা আছে, ওটা একটু ঠিক করতে বলে। ওই যে মনসুর ভাই, আপনার মোবাইলে দেখেন মিউট আনমিউট, সেখানে আপনি করা যায় কিনা, আপনার শব্দটা এখনো শুনতে পাচ্ছি না। মিউট আনমিউটের জায়গায় মিউট করে নিতে হবে। উনি 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 আনমিউট করলে ওনারটা হয়ে যাচ্ছে, মানে ডিসকানেক্ট। আপনার কথা শুনছি না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মনির ভাই, আপনি একটু বলেন যেটা বলছেন। আমি মনসুর ভাইয়ের সাথে একটু ফোনে কানেক্ট হওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে আমি যেটা বলছিলাম, এই বিশেষ করে পাইরেসি সংকটে আমাদের কি প্রকাশক সমিতিগুলি আপনার মনে হয় যে কোনো ভূমিকা রাখতে পারে? কারণটা হচ্ছে দেখেন, আমাদের যে নোট গাইডের যে সমিতিটা আছে, বাংলাদেশ পুস্তক ব্যবসা বিক্রেতা সমিতি, নোট গাইড সারা বাংলাদেশেই হয় এবং সেখানে কিন্তু এত কোটি কোটি টাকার বাণিজ্য হয়, সেখানে কিন্তু কন্ট্রোল করা আছে। কিন্তু আমাদের এত ছোট একটা ইন্ডাস্ট্রি, মানে আমাদের ক্রিয়েটিভ বইয়ের আমাদের তো রেশিওই কম, মানে বিজনেস ভলিউমটা খুব কম। সেখানে যদি পাইরেসি হয়ে যায়, তাহলে আসলে আমরা এই প্রকাশনা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা খুব দুষ্কর হয়ে যাবে। আপনি যদি আপনার যে সমিতির পারপাসটা যদি একটু বলেন, যে সমিতি বা আমাদের প্রকাশকরা মিলিতভাবে কিছু করতে পারি কিনা, একটু বলেন। আপনি জানেন যে আমাদের ঢাকায় যে সৃজনশীল প্রকাশনা পরিষদ ছিল, আমাদের সৃজনশীল প্রকাশকদের যে শক্তিটা ছিল, সেটা চট্টগ্রামে বলুন, সিলেটে বলুন, যেখানেই বলুন, তারা কিন্তু কোনো কোনো কথা বলতে পারে না। কথা বলতে পারে না এই কারণে ঐক্যমতের অভাব। আর বিষয়টা হচ্ছে পাইরেসি যারা করে, তাদেরকে তো প্রকাশকরা যে না চেনেন তা তো না, তাদেরকে সবাই চেনে এবং তারা করছে। এবং তাদেরকে এই যে মানে বাধা দিব, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ তো এগিয়ে যেতে পারছে না। এখন যেতে হবে একটা সমিতির মাধ্যমে, একটা দলবদ্ধভাবে, একটা সংগঠনের মাধ্যমে। সেই সংগঠনগুলোই হচ্ছে যে সবকিছু অকেজু হয়ে আছে। অকেজু হয়ে আছে এই কারণে যে আমরা প্রত্যেক জনেই মনে করি যে আমরা প্রত্যেক জনেই মানে সকলের উপরেই সকলে, এরকম একটা ভাবনা তৈরি হয়ে আছে আমাদের মধ্যে, যে আমরা আমি বড় আর কেউ বড় না, সবাই ছোট, ও মনে করে ও বড়, সবাই ছোট। এই যে একটা ঐক্যমতের জায়গায় কেউই পৌঁছাতে পারছে না। আমাদের সমিতিগুলো ইলেকশন করে আসে, বছর 2 বছর ধরে করে, 2 বছর ধরে এসে কিছু কিছু শিডিউল করে নেয়, কয়েকটা অনুষ্ঠান করে নেয়, অনুষ্ঠানগুলো করার পরে আর কোনো পদক্ষেপ নেই। এই যে
পাইরেসি করে, কার বই পাইরেসি করে, সে তো কাউকে অভিযোগ করে না। এখন অভিযোগও তো জমা হতে হবে। একজন প্রকাশকের একটা বই পাইরেসি হচ্ছে, সে দিব্যি চুপচাপ আছে, কিন্তু সে হয়তো বা দুঃখ প্রকাশ করছে আরেক প্রকাশকের কাছে যে আমার বইটা তো বাজারে এইখানে ফুটপাতে পাওয়া যাচ্ছে, ওইখানে পাওয়া যাচ্ছে, এখানে বিক্রি হচ্ছে। যেমন আমি নিজেই একটা বই বের করলাম, সুনীতিভূষণ কানুঙ্গের বাংলা রেনেসাস একটা বই বের করলাম, যেটা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সহপাঠ্য। সে বইটা নীলক্ষেতে দেদারসে বাইন্ডিং করে করে বিক্রি হচ্ছে। আমি তো কারোর কাছে বিক্রি করিনি। এই যে আমার কপিগুলো তো আমার অফিসে পড়ে আছে, আমার গোডাউনে পড়ে আছে। আমার কপিগুলো বছরে 10 কপি, 20 কপি বা 15 কপি, 40 কপি বিক্রি হচ্ছে, কিন্তু আমার তো সব কপি শেষ হয়ে যায়নি। তাহলে এই আচ্ছা কপিটা, মনি ভাই, আপনার আমরা কি এখানে পাবলিশাররা কি ধরেন, পাবলিশাররা তো নিজেরা আসলে বসি, এই যে পাঠকের কথা বললাম, এখানে কি আপনার মনে হয় যে পাঠকের কোনো দায়বদ্ধতা কি আছে, থাকতে পারে? যেমন যে পাইরেসি বইকে না বলুন, বা আমরা অরিজিনাল বই কিনি, এরকম কি কোনো সচেতনতামূলক প্রমোশনাল কোনো অ্যাক্টিভিটি চালু করা যেতে পারে? আসলে এটা একটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই পাইরেসির এইটা ব্যাপার। এইটা এইটা আমরা, এইটা ভালো বলেছেন। এটা পাঠক, এটা প্রকাশকরা মিলে আমরা এ ধরনের প্রমোশনাল কিছু আমি আমি মনে করেন এখন কোনো প্রকাশক নই, আমি ব্যক্তিগতভাবে কিন্তু প্রকাশনার আগে আমি একজন পাঠক। তো আমি সব সময় পাঠক থাকি। আমি আমি এখনো নানান বই, নানান প্রকাশনার বই কিনে পড়ি। আমি চাই যে ঠিক প্রকাশনার ঠিক বইটা যাতে পাই, ঠিক পাবলিকেশনের বইটা পাই, এবং মুদ্রণটাও যাতে তারা যেভাবে বের করেছে ওই পাবলিকেশনটাই আমি চাই আমার হাতে। আমি চেষ্টা করি ওই, এবং ভারতীয় বই কিংবা ইংল্যান্ডের কোনো বই যদি আমি কিনি, ইংরেজি বইয়ে যদি কিনি, সেটা পাইরেট কেনার পক্ষে আমি নই। আমি আমি যেমন আমি আমার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাই কিংবা আমার বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরে আমি দেখি এই বিদেশি কিছু সাহিত্যের বই তারা পাইরেটেড কিনেছে। মনে করেন পাইরেসি যে কথা, বইটা তাই না? 1000, যে 100 বইটা টাকা, 1000 টাকা দাম, সেটা বইটা 150 টাকায় কিনেছে, 200 টাকা, 200 200 টাকায় টাকা। কিনেছে। তো এখন ওই বইটা কিনলো কিভাবে, কারা পাইরেসি করলো, জিজ্ঞেস করলাম। এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তার স্কুলে এগুলো এগুলো পাইরেসি করেছে, তার ও ভাই, স্কুল থেকে এগুলো এগুলো এই আমাদের বাংলা বাজারের বিভিন্ন মুদ্রককে ধরে এগুলো স্কুলে পাইরেসি করে নিয়ে আসছে, স্কুল থেকে এগুলো বিক্রি করেছে। তো এইভাবে ইংলিশ মিডিয়াম স্কুল তো বাংলাদেশের শত শত ইংলিশ মিডিয়াম স্কুল, তো এরা তো এই বিদেশি বইগুলো পাইরেসি করে করে বিক্রি করছে, কিংবা এরা যে সমস্ত বই পড়াচ্ছে সেগুলোও এরা এখানে প্রিন্ট করে বিক্রি করছে। যেমন আমার আমার যে বাইন্ডার, আমার বাইন্ডিং খানায়ও আমি বিভিন্ন স্কুলের বই আসতে দেখি, সে বাইন্ডিং পানি করে। হতে দেখ। হ্যাঁ, সব পাইরেসি বই, সে ইংল্যান্ডের বই, ইন্ডিয়ার বই। এখন বিষয় হচ্ছে আমাদের, আমরা কেন র বইগুলো পড়তে পারি না, সেটা হচ্ছে আমাদের পাঠক হিসেবে একটা স্যাটিসফাইড হয় যে কি র বইটা পড়া এবং র প্রিন্টেড পড়া। তো সেইটা হচ্ছে আমাদের আসলে পাঠকদেরও একটা সচেতনতার একটা অভাব রয়েছে। আচ্ছা, এই একজন পাঠক আমাদের একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে হুসাইন জিম লেখা। সেটা হচ্ছে, আপনি যে শুরু আহ, কথাটা যেভাবে বলেছিলেন যে আমাদের 80% বই বিক্রি কমে গেছে, হ্যাঁ, তাহলে প্রকাশনা শিল্প বাঁচবে কিভাবে? তো সেখানে উনি বলছেন প্রকাশনা শিল্প যে 80% কমে গেছে, এর সাথে কি কোনোভাবে লেখার মান বা লেখার পরিমাণের ব্যাপারটা কোনোভাবে জড়িত? মানে লেখকের মান কমে গেছে বা লেখার মান ভালো লেখা আসছে না, এই জন্য কমে গেছে, এইরকম কি কোনো ব্যাপারটা আপনার মনে হয়েছে? আচ্ছা, লেখার মানের বিষয়টা হচ্ছে, আমরা তো এতক্ষণ যে সমস্ত কথা বললাম সেগুলো আমরা বিপণন, তারপরে বাজার ব্যবস্থাপনার কথা এগুলো বললাম। এখন যেটা পাঠক, শ্রদ্ধেয় পাঠক যে প্রশ্নটি করেছে যে লেখার মানের কথা, আসলে লেখার মানের বিষয়টা প্রশ্নবিদ্ধ হতেই পারে। আমাদের বইমেলায় যে সমস্ত বই বের হয় তার 80% বইয়ে লেখা মানহীন বই হতেই পারে, হয়ে ওঠে এবং হয়, আমরা এগুলো প্রমাণিত, এগুলো এটা প্রমাণিত সত্য, এটা আমরা মেনে নিচ্ছি যে মানহীন লেখা হচ্ছে। কিন্তু পাঠক হিসাবে আমার দায়িত্ব যেই লেখাগুলো মানের লেখা সেগুলো আমাকে খুঁজে নেয়া। আমি যখন ঢাকা বইমেলায় আমার স্টলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি
একটা পাঠকের জন্য, যে পাঠকটা আমার কাছ থেকে একটা বই কিনতে আসবে, আমার অপোজিটে আরেকটা প্রকাশনায় দেখি যে এই মানহীন একটা বইয়ের জন্য হাজার হাজার ছেলে মেয়ে ভিড় করছে, এবং ওই মানহীন লেখকও আপনার অটোগ্রাফ দিচ্ছে বসে বসে। ফেসবুক কেন্দ্রিক নানান ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই এই ব্যবস্থাপনাটা তৈরি হয়েছে। আচ্ছা, এখানে এখানে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে আসে, ধরেন এই মানহীন বইয়ের কথা আমরা বলছি, আপনি একজন প্রকাশক, আপনি বলছেন কিংবা আমি বলছি, তার মানে এই মানহীন বইটা তো কোনো না কোনো প্রকাশক তো পাবলিশ করেছে, তাই না? কোনো কোনো প্রকাশক পাবলিশ করেছে। প্রকাশক যেমন দায়ী, তেমনি পাঠকও দায়ী। পাঠক পাঠক তার শিক্ষা দিয়ে, পাঠক তার ভেতরের আলো দিয়ে ভালো বইটা, ভালো লেখাটা সে চিনে নিতে হবে। এখন চিনে নেওয়ার ব্যবস্থাটা যদি আমি এই 80% লোক দিয়ে বিচার বিবেচনা করি, তাহলে আমার মনে করেন ভাষাচিত্র থেকে যেই সমস্ত বই বেরোচ্ছে, তার সেইখানে যদি একটা ভালো বই প্রকাশ হয়, সেই সুদূর নিউ ইয়র্ক থেকে, লন্ডন থেকে ওই পাঠক ওই বইটা কালেকশন করার চেষ্টা করবে, তার প্রয়োজন হচ্ছে ওই বইটা। তাহলে সেইখানে এখানে আমি একটু যুক্ত করি মনির ভাই, সেটা হচ্ছে ধরেন আহ এই যে মানহীন বই, কিংবা আমি যেটাকে মাঝে মধ্যে চিহ্নিত করি, আমি যেহেতু এই বই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে থাকি, আলাপ আড্ডায়, বা বিভিন্ন সময় ফেসবুকেও বিভিন্ন আহ নতুন লেখকদের নিয়ে বিভিন্ন রকম আলাপ করি, সেখানে আমরা বলি প্রায় প্রায় যে বর্তমানে আমরা যা আসলে দেখছি, ধরেন ইদানিং অনেক বই আছে, আমাদের অনেক লেখক আছে কিন্তু ইদানিং তারা কারো বই 2000, 3000, 5000, 10,000 বিক্রি হচ্ছে। বিগত 4-5 বছর এমনও বই আছে যে 50,000, 1 লক্ষ কপি বিক্রি হয়েছে। অথচ কি এক হাস্যকর ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা অনেকের কাছেই মন্তব্য শুনেছি যে এই বইগুলির 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা কিংবা 5-10 পৃষ্ঠা ভালো করে পড়া যায় না। ঠিক আছে, তাইলে অনেক লেখকের, অনেক পাঠকের, অনেক প্রকাশকের এই মন্তব্য কিন্তু। এবং এই যে 5,000, 10,000 বই বিক্রি হচ্ছে ইদানিং, মানে বইমেলার পরেও কিন্তু আমাদের এরকম অনলাইনে অসংখ্য লেখক আছে, অথচ অসংখ্য লেখককে আমি চিনি না। ঠিক আছে, তো আমি শুধু না, তবে আমার মতন অনেক প্রকাশক এই সমস্ত লেখকদের চেনে না। তাহলে এই বইগুলি বিক্রি হয় কিভাবে? সেটা হচ্ছে, অর্থাৎ আমরা যারা প্রকাশনা নিয়ে আলাপ করি, লেখালেখি নিয়ে আলাপ করি, আমরা কয়েকটা শব্দের সঙ্গে খুব পরিচিত, সেটা হচ্ছে প্রচার পটু এবং প্রচার সর্বস্ব। অর্থাৎ আজকাল এরকম কিছু লেখক এবং প্রকাশক বর্তমান আছে ফেসবুকে, যারা টোটালটাই প্রচার পটু এবং প্রচার সর্বস্ব। একটা বই বের করবে, এর সাথে একটা অটোগ্রাফ দিবে, এর সাথে একটা চিরকুট দিবে, এর সাথে একটা গামছা দিবে। এমনও আছে যে এমন বই বিক্রির মধ্যে আমি দেখেছি একটা গামছা দেওয়ার অফারও আমি পেয়েছি। ঠিক আছে, তো একটা খাম দিবে, তার মধ্যে চিঠি লিখবে। এগুলি লেখকের কাজ। এগুলি একজন লেখক, অসংখ্য ভালো লেখক দেশের এবং দেশের বাইরেরও, যেহেতু কলকাতায় একাধিকবার যাওয়া হয়েছে। হ্যাঁ, টোটাল বিষয়টা হচ্ছে চটুল ব্যবসা। চটুল ব্যবসা, এবং এটা কি একটা হাস্যকর। এবং একজন প্রকাশক এটা করছে, আরেকজন প্রকাশক সেটাকে ফলো করছে, একজন লেখক করছে, আরেকজন লেখক সেটাকে ফলো করছে। অর্থাৎ বাজে যে নেচারটা, বাজে যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটাকে মোটামুটি সবাই ফলো করছে। কারণ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তাদের বই বিক্রি দেওয়ার কথা। অর্থাৎ বই যে একটা বাজারিরা কোনো পণ্য না, এইটা এখন কে বোঝাবে? বই কেন, আসলে আমরা কেন বই উৎপাদন করি, আমরা কেন বই প্রকাশ করি? টাকার জন্য? বই কি শুধুমাত্রই টাকার জন্য? তো এই জায়গাটা নিয়ে আসলে বা আমাদের মনসুর ভাই যুক্ত হতে বলে ভালো হতো বলতে কি, মানে আমরা দেখেছি যে মনসুর ভাই যে সিলেটে এবং হবিগঞ্জে সে বেশ কিছু প্রোগ্রাম করে, মানে সে নিয়মিত প্রোগ্রাম করে, এবং প্রোগ্রামে দেখি যে বিভিন্ন পাঠক থাকে। অর্থাৎ আমাদের এখন, আমার মাঝে মাঝেই মনে হয় না আমাদের আবার শূন্য থেকে কাজ করতে হবে, যে পাঠক নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি তো প্রায় প্রায় বলি যে অনেক নতুন লেখকরা বই পাণ্ডুলিপি সমানে দেয়, সমানে রিভিউজ করি, ভাই বই পাবলিশ করে কি হবে? আমাদের তো পাঠকই নাই। আমাদের পাঠকরা এখন বই পড়ে না, আমাদের পাঠকরা লেখক পড়ে। আমার অভিজ্ঞতা তো একেবারেই, যেহেতু বা ভাষা চিত্র থেকে বেশ কিছু বেস্টসেলার লেখকের বই পাবলিশ হয়েছে, আমরা তো দেখেছি। সেই বেস্টসেলার যে কোনো লেখক, সেটা অনেক বড় বড় লেখক থেকে, সেটা যদি সবচেয়ে নিকৃষ্ট একটা বইও লেখে, তার জন্য পাঠক হুমড়ি খায় পড়ে। কেন? কারণ সে পাঠক, ওই লেখক তো দরকার, তার তো বই দরকার নেই। অর্থাৎ আমাদের পাঠক এখন বই না পড়ে লেখক পড়তেছে, লেখক পড়ে। এই বিষয়ে আপনার একটু কোনো দ্বিমত আছে কিনা, বা আপনার কিছু সংযুক্তি?
এইটা 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 একটা ট্রেন্ড দাঁড়িয়েছে, এটাকে বলা হয় এক ধরনের ফ্যাশন। ফ্যাশনটা হচ্ছে যে আমি অমুক লেখকের সাথে আমার সম্পর্ক আছে, একটা ছবি তুললাম, একটা বই কিনলাম, সেটা আমি ফেসবুকে দিলাম, ওই আহ, লেখকের খ্যাতির দৃষ্টি কারণে, আকর্ষণ কর। হ্যাঁ লেখকের খ্যাতির কারণে আমার স্ট্যাটাসে প্রায় 1-1.5 হাজার লাইক পড়ে গেল। এটা হচ্ছে একটা ফ্যাশন কালচার। আর এইটা কালচারটা তৈরি হয়েছে আমরা আমাদের সামাজিকভাবেই, আমাদের এটা হচ্ছে আমাদের একটা সামাজিক অবক্ষয়। এই অবক্ষয়ের কারণে এই বিষয়টা তৈরি হয়েছে, যেটা আহ, যেটা মনিটরিং করার দায়িত্ব কিছু সংস্থার। সেই সংস্থাগুলো আমাদের এই ইনএক্টিভ, কাজ করে না। সেই যেমন সেই বলেন তো, দু একটা সংস্থার নাম বলেন তো। হ্যাঁ, সেই সংস্থাগুলোর নাম বলি। যেমন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, গাদা গাদা বই কিনছে গ্রন্থকেন্দ্রের মাধ্যমে, গ্রন্থাগারের মাধ্যমে, কিন্তু আমাদের সংস্কৃতি কেন্দ্রে এবং আমাদের বিভিন্ন জেলায় গিয়ে মেলাগুলো করছে। তারপরে আমাদের প্রকাশকদের জন্য কপিরাইট কিভাবে করব, বই কিভাবে প্রকাশ করব, সব কিছু করছে আমরা জেনে। এবং বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জেলা শহরে গিয়ে পাঠকদের সাথে কথা বলার দায়িত্বও কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের, এই দপ্তরগুলোর। বাংলা একাডেমির দায়িত্ব, বাংলা একাডেমির কি দায়িত্ব? বাংলা একাডেমির দায়িত্ব যে কোনো প্রকার ভাইরাল বা মানহীন কোনো বই মেলায় বিক্রি করা যাবে না। এবং মানটা নির্ধারণ করবে কে? বাংলা একাডেমি করবে, বাংলা একাডেমির লোকজন করবে, বাংলা একাডেমি এগুলো মনিটরিং করবে, মেলাটার সাথে এগুলো মনিটরিং করতে হবে। কিন্তু সেই মনিটরিং না করে, এই যে মনে করেন আমার আশেপাশে আরো 4-5টা স্টল, সবাই হাই হাই করলে কি ওই স্টলটা এত বিক্রি হলো, আমাদের হলো না, মনির ভাই, কিন্তু পরবর্তী মনির ভাই, পরবর্তী একটু একটু যুক্ত করেছে, সরি আপনাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে। এই যে না বাংলা বলেন। একাডেমির দায়িত্ব ধরেন, বিশেষ করে বই মেলার সময় আপনি যদি বলেন যে বই মেলার সময় বাংলা একাডেমির দায়িত্ব এই বাজে বই সিলেক্ট করা। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা বিগত, ধরেন আমারও তো প্রায় এই সমিতির সঙ্গে সম্পৃক্ততা, কিংবা প্রকাশক রাজনীতি, প্রকাশক সমিতি, নেতাগিরি, এগুলির সঙ্গে তো আমারও এক যুগে বেশি হয়ে গেল, এক যুগ না প্রায় 1.5 যুগ। তো সেখানে আমরা দেখেছি যে বাংলা একাডেমি এই সংক্রান্ত কিছু কিছু কমিটি করে, এবং সেই কমিটিতে তো প্রকাশকই থাকে কিছু, মানে বাংলা প্রকাশকই থাকে। একাডেমির লোকজন থাকে, প্রকাশকই তো থাকে। তো যেই প্রকাশক এবং সেই কমিটিতে যেই প্রকাশক থাকবে, সেই প্রকাশকের যদি ভালো মন্দ বোঝার ক্ষমতা না থাকে, ঠিক আছে, যদিও ঘুরে ফিরে এই 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 দোষটা আমরা বাংলা একাডেমি দিতে পারি, কারণ বাংলা একাডেমি আসলে প্রকাশকের তো ভালো বই যেমন নির্বাচন করার ক্ষমতা বাংলা একাডেমি থাকে, ভালো প্রকাশক নির্বাচন করার ক্ষমতা বাংলা একাডেমি থাকা উচিত। এবং এমন প্রকাশকদের ওই জায়গায় দেওয়া উচিত যে ভালো বইটা, ভালো মন্দ বইটার পার্থক্যটা আসলে বুঝতে পারে। এখানে এখন এখন বাংলা একাডেমিতে যেই কমিটি করা হয়, বাংলা একাডেমিতে যেই স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়, আমরা ইতিপূর্বেও দেখেছি যে যেই পাবলিকেশন হাউসটি আজকেই জন্ম, যার বই আছে 50টা ঠিকই আছে, কিন্তু যে পাবলিকেশন হাউসটার এবছর জন্ম, সেই পাবলিকেশন হাউসকেও আপনি বই স্টল দিচ্ছেন। তারপরে সেই পাবলিকেশন হাউসের নেতা এমন পলিটিক্যাল ফিগার হয়ে দাঁড়ায়, সেই নেতা গিয়ে বাংলা একাডেমি হচ্ছে। এবং বাংলা একাডেমিতে বাংলা একাডেমি থেকে আমি বলি, সেটা সেটা পিয়নের একাডেমি হইতে পারে না, যে এটা ওখানে ওখানে বাংলা একাডেমির অন্যান্য লোকজনও কিন্তু এইসব নেতৃত্বগুলো দিচ্ছে। এবং যারা দিচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ পড়ালেখার বাইরে, সম্পূর্ণ জ্ঞানের জগতের বাইরের লোক। এবং তারা ওই সমস্ত কমিটিগুলোতে থাকে স্টল বরাদ্দের জন্য, ওই সমস্ত কমিটিগুলোতে থাকে থাকে এই মানহীন বইগুলো। বাংলা একাডেমির তো একটা নিয়মই আছে যে স্টলে স্টলে ঘুরে ঘুরে মানহীন বইগুলো চেক করে দেখা। শুধু যে পলিটিক্যাল কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবে এই ধরনের বই যে বাংলা একাডেমির মেলাতে থাকবে, সেগুলো কি আমি যাচাই বাছাই করব তা না। আমার মানহীন বইগুলো দেয়। আমাকে একটি শিক্ষিত জাতি গঠন করতে হবে, সেটার জন্য হচ্ছে যে আমার কয়েকটা সংস্থা মিলে কাজ করতে হবে। সেটা প্রকাশকদের সমিতি তো ভেঙে গেছেই, প্রকাশকদের ঐক্য ভেঙে গেছে। এবং আমরা সব সময় ভয়ে থাকি বাংলা বাজার এবং আন্দরকিল্লার ব্যবসায়ীদের হাতে। এবং ব্যবসা, পুস্তক ব্যবসা আর পুস্তক প্রকাশনা এক জিনিস নয়, এটা আমাদের বুঝতে আরো অনেক সময় লাগবে, আমরা এখনো বুঝতে পারছি না। আর আমাদের 90 দশক পর্যন্ত প্রকাশকদের সৃজনশীল প্রকাশনা হোক, বই প্রকাশনা হোক, পাঠ্য বই হোক,
সারা বাংলাদেশে একটা বুক চেইন ছিল। সেই বুক চেইনটা 90 দশকের পরে আমাদের মধ্যে কি এমন অনৈক্য হলো, কি এমন মতের অমিল হলো, আমরা একে অপরকে দোষারোপ করছি, একে অপরকে এ ওই দল করে, এ ওই দল করে, এই সমস্ত বিষয়ের মধ্যে গিয়ে আমরা বিষয়টা কি করলাম, আমরা আমাদের যে বুক চেইন ছিল সেই বুক চেইন, যেমন বাংলা বাজার থেকে বইটা সারা দেশে যাবে, একটা সৃজনশীল বই, আন্দরকিল্লা থেকে একটা বই প্রকাশ হলে সেটা সারা দেশে যাবে, এটাই একটা বুক চেইন ছিল, একদম বুক চেইন আমরা ছিল। তো এই মাঝে বুক মাঝে চেইনটা আমরা প্রকাশকরাই নষ্ট করছি। নষ্ট করছে। আমরা তো মাঝে মাঝে দুঃখ করে বলি যে সারা বাংলাদেশে আমাদের 64টা ডিস্ট্রিক্ট, এই 64টা ডিস্ট্রিক্টের মধ্যে যদি অন্তত 50টা ভালো বুক শপ থাকতো, তাহলে কিন্তু আমরা প্রকাশকরা কিন্তু খুব সুন্দরভাবে মানে সার্ভাইভ করে যেতে পারতাম, এবং ভালো বইগুলি অন্তত বিক্রি হতো। আবারও লেখক, ভালো বইয়ের জায়গায় আবার লেখকের জায়গায় ফিরে আসি, অর্থাৎ এই যে ভালো বইয়ের বদলে লেখকের প্রচারণা বা প্রচার সর্বস্ব যে প্রকাশনা সংস্কৃতি আমাদের মধ্যে আসলে গড়ে উঠছে, এখান থেকে তো বাঁচতে হবে আমাদের। নতুবা তো আসলে বই ভালো বই পাবলিশ হবে না। কারণ আমরা প্রকাশকদের দেখেছি যে আমি যেমন বাংলা বাজারে যাই, যদিও রেগুলার যাই না, বাংলা বাজারে গেলেই দেখি যে আমাদের প্রকাশক বন্ধুরা খোঁজ করে যে আমাকে বিগত কয়েকদিন আগেও রেফারেন্স পেলাম এরকম যে অমুক একটা প্রকাশনী থেকে অমুক একটা নারী লেখকের বই আসছে, বা অমুক একটা ছেলের বই আসছে, যে বই 5,000 বিক্রি হচ্ছে, আমি চেষ্টা করতেছি তার খোঁজ নেওয়ার জন্য। অথবা এরকম গল্প শোনা যায় যে অমুক প্রকাশনী থেকে একটা বই আসছে, সে দ্বিতীয় পার্ট লিখতেছে, সেটা আবার আরেক প্রকাশক করতেছে। অর্থাৎ যেই বইগুলি রেফারেন্সটা পাই, সেই বইগুলি দু একটা নিশ্চয়ই আমরা হাতে নেই, হাতে নেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি দেখি বইয়ের মধ্যে আসলে কি আছে। অর্থাৎ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি সেটা প্রমোশনের দু একটা প্রমোশনাল ভিডিও আমি দেখলাম, অর্থাৎ এরকম হাইলাইট করে বিজ্ঞাপন করছে, হাজার হাজার লাইক ভিউ, হ্যাঁ, এবং সেখানে যে প্রমোশন করছে, ধরেন 1 পৃষ্ঠার একটা ভিডিও দিচ্ছে, সেখানে আমার চোখে কিন্তু 5-10টা বানান 1 পৃষ্ঠার মধ্যেই, এবং মেজর বানান বলে ধরা পড়ছে। অর্থাৎ একটা বই হাজার হাজার বিক্রি করছে, সেই বইটা অন্তত ন্যূনতম ন্যূনতম এথিক্স নাই যে বইটা অন্তত ভালো কাউকে যে প্রুফ রেটটা অন্তত করাই, সম্পাদন না হয় বাদে দিলাম, অন্তত বানান ভুলটা তো ঠিক করো। হাজার হাজার বই বিক্রি করতেছে, সেটা আবার প্রচারও করছো, তোমরা আবার বেস্ট সেলার, এবং সেটা আবার দাঁত খেলায় তোমরা সব জায়গায় বলে বেড়াচ্ছ, এবং এটা বিজনেস করতেছো। এটা তো আমাদের প্রকাশনা সংস্কৃতির 12টা কিভাবে বাজানো যায়। অর্থাৎ এই একটা গ্রুপ এখানে তৈরি হয়েছে, হ্যাঁ, এবং এই গ্রুপটা সারা বছর এগুলি করতেছে, এবং করার পর যেটা বইমেলায় গিয়ে এটা একটা বড়, ওরা একটা বিজনেস করে। অর্থাৎ একটু আগে আপনি যেটা বলতেছিলেন যে প্রকাশক আর প্রকাশনার ব্যবসার মধ্যে পার্থক্য আছে, এবং আমি কিন্তু আমার অনেক কথায় সেটা বলি যে একজন প্রকাশক লেখককে লালন করেন, একজন প্রকাশক লেখককে বেস্ট সেলার বানায় তোলেন না, একজন প্রকাশক লেখককে ভালো লেখক হিসেবে তৈরি করে। কি কি করলে একজন লেখক তার লেখাটাই মনোযোগী হবে? লেখককে যদি এত বেস্ট সেলারের ফন্দি ফিকির বাই করতে হয়, তাহলে প্রকাশকরা কিংবা যারা ব্র্যান্ডিং করে, যারা মার্কেটিং করে, যারা প্রমোশন করে, তারা কি করবে? এখন লেখকই সবকিছু বের করে, লেখক এমন সব বুদ্ধি ফিকির বের করে যেই বুদ্ধির মাধ্যমে তার বইটা কেমনি বিক্রি হবে, সে কিভাবে টাকা পাবে। অদ্ভুত এক লেখক সংস্কৃতি, মানে একটা লেখক চক্র গড়ে উঠছে। এটা একটা চক্র না, এটা মানে দুষ্ট চক্র আর কি। আমাদের মনসুর ভাই আমাদের সাথে যুক্ত হতে পারেনি। মনসুর ভাই 2 দিনের পরামর্শ দিয়েছে, মন্তব্য করে আমি একটু পড়ে শোনাই। মনির ভাই আপনারা হয়তো ইয়ে দিবে যে মনসুর ভাই বলেছেন বই বিক্রি আসলে সারা দেশে কমে গেছে, এর বেশ কিছু কারণ আছে। এক, মানসম্মত পাণ্ডুলিপির অভাব, যেটা আমরা আসলে আলোচনা করেছি। 2, আমরা প্রকাশকরা ঠিকভাবে বিপণন করতে পারছি না, এটাও আমরা জানি যে আমাদের প্রকাশকদের মধ্যে একতার বা ঐক্যের যথেষ্ট সমস্যা আছে। 3 নম্বর, প্রকাশকদের মাঝে আন্তরিকতা নেই, এক প্রকাশক অন্য প্রকাশককে সহযোগিতা করতে চান না, এটাও সত্যি কথা, অভিজ্ঞতা থেকে বলাই যায়। 4 নম্বর, উনি বলছেন বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রকৃত কর্মকাণ্ড নেই, তারা দায় সারা ভাবে মেলা করে থাকেন। তো এই 4টা পরে উনি আরো কিছু কথা বলেছেন। আমরা সব সময় পাঠকদের কাছাকাছি বই নিয়ে থাকার চেষ্টা করি, এটা আসলে উনি হয়তো শব্দ কথার যে অ্যাক্টিভিটি, ওনার কিছু অ্যাক্টিভিটি আমাদের ভালো লেগেছিল, যে কারণে আমরা চেয়েছিলাম যে উনি ওনার কথা বলুক। যে শব্দ কথার এমন কিছু অ্যাক্টিভিটি দেখেছি, ধরেন উনি বই নিয়ে বিভিন্ন স্কুল কলেজে মেলা করছেন, এবং উনি রিডারদের নিয়ে বসছেন, উনি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করেন, বুক রিভিউ বা বুক রিডিং, বই নিয়ে আড্ডা, যেগুলি আসলে প্রকাশকদের জন্য খুবই জরুরি, যেটা আমরা ঢাকা করতে পারি না। আমরা মনির ভাই আপনার কাছ থেকেও এটা জানার চেষ্টা করব, আপনিও দেখেছি প্রায় প্রায় করেন। উনি আরো 2 একটি কমেন্টস করছেন, এটা করে তারপর আপনার কাছে যাই। নিজ দায়িত্বে সারা বছর ছোট ছোট মেলা আয়োজন করে থাকি, উনি ওনার কথা বলছেন। শব্দকথা প্রকাশন এখন অনলাইনে বই বিপণনের চেষ্টা করে যাচ্ছে, উনি সেটা অনলাইনে করছেন।
এবং উনি বলছেন সেখানে আমাদের সাফল্য এসেছে। আমি নতুন লেখকদের উৎসাহিত করতে নিয়মিত তাদের বই বিক্রি করতে চেষ্টা করি, তবে মানহীন বই প্রকাশ করি না, প্রুফ রিডিং অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। উনি যেগুলি আমরা আসলে আলাপ করছিলাম, ওনার কাছ থেকে শুনতে পারলে আমাদের ভালো লাগতো। আমাদের অনেক নতুন লেখক আছে। মনির ভাই, আমরা এখন আপনার কাছে একটু নতুন লেখকদের আহ, নিয়ে যাই, কারণ আমরা জানি যে আপনি আপনার যে লিটল ম্যাগাজিন, সেই লিটল ম্যাগাজিন দিয়ে আপনি যাত্রা শুরু করেছিলেন, এবং আপনার সেই লিটল ম্যাগাজিনে আপনি কিন্তু অনেক নতুন লেখকদের বইও প্রকাশ করেছেন, সেটা আমরা জানি। তো জি। এই যে একজন লেখক হিসেবে আপনার যাত্রা এবং একজন লেখক হিসেবে জার্নিটা কোনো প্রকাশকে শুরু হলে আমরা যেটা সাধারণভাবে বলেই থাকি যে সেই লেখক আসলে লেখক বান্ধব প্রকাশক হয়ে ওঠেন। তো আপনার এই যে খড়িমাটির যাত্রা, এবং আপনি খড়িমাটি থেকে এখনো পর্যন্ত আমরা জেনেছি যে 5 শতাধিক বই প্রকাশ করেছেন। তো আপনি নতুন লেখকদেরকে কিভাবে সার্চ করেন, কিভাবে নতুন লেখকদেরকে পিক করেন, এবং কিভাবে নতুন লেখকদেরকে ব্র্যান্ডিং বা প্রমোট করেন, সেটা যদি একটু জানতে চাই, তাহলে নতুন অসংখ্য লেখক আছে যারা আসলে ভালো প্রকাশক খোঁজে, তারা হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, আমি যেহেতু মূলত লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলাম, একটা জিনিস সবসময় মানে ধারণ করে রেখেছি সেটা হচ্ছে যে যেই প্রান্তেই যেখানেই একটা ভালো লেখা পাই কিংবা একটা ভালো বই পাই, সেটাকে সংগ্রহ করা, মানে কালেকশন করা। তো এই ক্ষেত্রে হচ্ছে মানে একটা লিটল ম্যাগাজিনের দায়িত্বই হচ্ছে নতুন লেখা, নতুন লেখকদের সাথে কন্ট্রিবিউট করা, টোটাল জিনিসটাকে পাঠকের সাথে কন্ট্রিবিউট করা একটা পত্রিকার মাধ্যমে। আমরা যেটা লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে আমরা লিটল ম্যাগাজিন থেকে আস্তে আস্তে প্রকাশনায় আসার জার্নিটাই হচ্ছে এমন যে নতুন লেখকদের বই বড় প্রকাশকরা করে না। তো নতুন লেখকদের বই করতে করতে মানে আমি যেটা শুরু করতে করতেই আসলে পাবলিকেশন হয়ে গেছে। একটা বই, দুইটা বই, তিনটা বই করতে করতেই পাবলিকেশনটা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি টোটালি একটা প্রকাশনার যেই চক্র, প্রকাশনার যেই ব্যবস্থাপনা, সেটির মধ্যে আমি জড়িত হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি নতুন লেখকদের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যেইখানে একটা ভালো লেখা পাই যে এই লেখাটাকে তৈরি করে নিলে আরেকটু ভালো একটা কিছু দাঁড়াবে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু অনতি দুর্বল, কিংবা দেখা যাচ্ছে কোথাও একটু দুর্বলতা আছে, কিংবা কোথাও একটু ভালো কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটাকে তৈরি করে নেওয়া। এখন তৈরি করে নিতে তো একটা ভালো এডিটরের দরকার আছে। সেই ক্ষেত্রে মানে আমি প্রকাশক হিসেবে মানে এই বিষয়টাকে প্রকাশক হিসেবে জাজ করার আগে আমি একজন এডিটর হিসেবে জাজ করিনি যে আমার কি কি এখানে পরিমার্জনার দরকার আছে। সেই ক্ষেত্রে দেখা গেছে আমি যাদেরকে দিয়ে এডিটের কাজটা করাই তাদের সাথে আমি পরামর্শ করি। যেহেতু আমাদের এইখানে প্রকাশনা প্রকাশনা ব্যবস্থাপনায় আমাদের আলাদা করে একজন এডিটরকে বহন করে নিয়ে একটা প্রকাশনা প্রতিষ্ঠানের খুব দুরূহ ব্যাপার। হয়তো বা বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো করে থাকে। আমরা কি করি ওই আমাদের সমস্ত, হ্যাঁ, ওই সমস্ত লেখাগুলোকে একটু এডিট করার চেষ্টা করি। চেষ্টা করার পরে দেখা যাচ্ছে লেখকের সাথে সম্পাদকের সমন্বয় যখন হবে তখন বইটি প্রকাশ করবার জন্য উপযুক্ত হয়ে উঠবে। যখন সমন্বয়হীনতা তৈরি হবে, যে লেখক বলছে না আমি আমার জায়গায় অটল, আমার এটা পরিবর্তন করা যাবে না, কিংবা আমার সেন্টেন্সটা পরিবর্তন করা যাবে না, কিংবা আমার এই বাহুল্যটা আমার জন্য ভালো। এখন লেখকের লেখককে এইরকম লেখককে লেখক বুঝতে আছে হবে। নাকি? এরকম লেখক মানে নতুনদের মধ্যে পাওয়া যায়? মানে নতুনদের অভিজ্ঞতা তো আমার ইদারে আজকাল একেবারে ডিফারেন্ট। ওদের তো কোনো সেই নেই। ওরা তো কোনো মতে পাণ্ডুলিপি দিয়ে এটা কখন তারা বইমেলা গিয়ে বই হাতে নেবে, সেরকম লেখকের সংখ্যা একটু বেশি। এই যে এডিটরের সঙ্গে ভাঁজ করা, কিংবা দুইটা শব্দ, দুইটা বাক্য নিয়ে তর্ক করা, কিংবা তার সঙ্গে বোঝাপড়ার যে ব্যাপারটা, এটা তো একটা আগ্রহ এবং জানাশোনারও ব্যাপার। এবং সেই রকম যে টপিক, মানে কোন ম্যানুস্ক্রিপ্টটা কোন বিষয় হবে, এরকম বিষয়ভিত্তিক ম্যানুস্ক্রিপ্ট কিন্তু নাই আমাদের তো। ম্যাক্সিমাম নতুন লেখক যেটা হয় আমরা দেখি যে হয়তো গল্প, উপন্যাস অথবা কবিতা। আপনার কি মনে হয় যে আপনার অভিজ্ঞতা এরকম যে প্রবন্ধ, যে খুব জটিল প্রবন্ধ কিংবা খুব মননশীল কোনো বই, কিংবা ওই ধরনের কোনো প্রবন্ধ, মানে নতুন লেখকদের কথা বলতেছি, যেটা নিয়ে সম্পাদকের সঙ্গে এরকম আহ সহমত কিংবা দ্বিমতের কোনো ব্যাপার আছে, এরকম লেখক কি আজকাল আছে নাকি?
এরকম আছে, কেউ কেউ আছে, কেউ কেউ এরকম পাওয়া যায়। যেমন আমরা তো দুঃখিত, আমরা তো এই ঢাকার বাইরে থাকি। ঢাকায় থাকলে যেটা হয়, সহজে বাংলা বাজারে একটা ভালো ধরনের কিছু প্রকাশক পাওয়া যায়, সহজেই একটা বই ছাপিয়ে বের করে ফেলা যায়। আমরা যারা ঢাকার বাইরে, তখন আমাদের সাথে অনেক লেখক এরকম পরামর্শ করে যে আমি আমার বইটা পাবলিশ করতে চাই, এবছর করব, আমি কি দেখব, আমার দু একটা লেখা কি আপনি একটু দেখবেন। ওই যে একটা কনফিডেন্ট লেভেল আছে, সেটা হচ্ছে যে আমার সাথে আমি নিয়মিত অনুষ্ঠান করি, আমার সাথে বিভিন্ন লোকজন আসে, দেখা যায় আমার আমার অনুষ্ঠানের সংবাদটা যখন পত্রিকায় ছাপা হয় বা কোথাও ছাপা হয়, সেইখান থেকে সংবাদ পেয়ে সে অনুষ্ঠানে চলে আসে। আসার পরে দেখা যাচ্ছে, হ্যাঁ আমি অনেক দিন ধরে খড়িমাটির অনুষ্ঠানে আসবো ভেবেছি, আসলাম। আচ্ছা, তারপরে অনুষ্ঠান দেখলো, দেখা হওয়ার পর বলছে আমি আপনার সাথে যোগাযোগ করব, আমার একটা পাণ্ডুলিপি আছে, একটু দেখতে হবে। তো পাণ্ডুলিপি নিয়ে আসলো। আসার পরে দেখা যাচ্ছে সেই পাণ্ডুলিপিটা পড়লাম। আমি বললাম যে দেখেন, আপনার অনেক জায়গায় এডিট করতে হবে, অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে পারলে বলছে আপনি একটু দেখে দেন না, ভাব আপনি একটু দেখে দেন। আমি তো একটু দেখার বিষয় না, সেটা হচ্ছে আপনি আমার সাথে ডিলের মধ্যে আসেন। কারণ যেহেতু আমি আমি এখানে বিজনেস করব, হ্যাঁ আমার পাবলিশ করবো, আর আপনার জন্য আমি আপনার 300 কপি বইয়ের জন্য আমি আমি পাঠক ম্যানেজ করতে পারবো না। সেটার জন্য আপনার আপনার মধ্যে কি শক্তি আছে সেটা আমাকে আগে দেখতে হবে। সেইভাবে মনে করেন কথাগুলো বলি। বলার পরে দেখা যাচ্ছে এডিট করলাম, এমনও কিছু পাণ্ডুলিপি আছে আমি এই জন্মে আমি প্রকাশ করতে পারি নাই, যেগুলো হচ্ছে আমার ওই ইনবক্সের মধ্যেই রয়ে গেছে, যেগুলো আমি একটা দুইটা তিনটা পড়ার পরে মানে ওই লেখককে আমি এড়িয়ে গেছি। যে মানে ওই লেখককে দিয়ে যদি আমি চিন্তা করি যে ওই লেখককে দিয়ে যদি আমি লিখিয়ে নিতে পারি, আমি আমার মতো করে কথা বলে যদি পরিবর্তন করতে পারি, সেটা দেখা যাচ্ছে যে আমি ওই লেখককে পরিবর্তন করতে পারছি না, তখন আমি পাচ্ছেন। ওই লেখককে, হ্যাঁ ওই লেখককে আমি এড়িয়ে যাচ্ছি। মানে ওই ওই লেখক, আমি এই জন্য লেখক বলছি যে আসলেই তার এই এখনো পর্যন্ত কোনো বই প্রকাশ হয়নি, কিন্তু তারপরে আমি তাকে লেখক বলছি যেহেতু সে লিখেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে সে একজন পাঠক, সে লিখেছে, সে একজন লেখক হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এসছে। তো তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের পাণ্ডুলিপিগুলো হয় না। যেমন ধরেন যদি যদি এটা বাংলা বাজার হতো, কিংবা দেখা যাচ্ছে আমি যে বইটা রিজেক্ট করেছি, আমার পার্শ্ববর্তী প্রকাশক কিন্তু সেই বইটা পাবলিশ করেছে, করছেও। তো সেই ক্ষেত্রে এইরকম অভিজ্ঞতা তো সব প্রকাশকেরই আছে। ধরেন আমার কাছে একজন বাংলাদেশের এখন বর্তমানে ভালোই চলচ্চিত্র পরিচালক, তো হঠাৎ মনে পড়লো সে তারেক মাসুদের উপর একটা বই, সে তারেক মাসুদের উপর একটা সিনেমা বানিয়েছে। তো সে আমাকে একটা পাণ্ডুলিপি পাঠিয়েছে। পাণ্ডুলিপি পাঠানোর পর আমি তাকে বললাম যে পাণ্ডুলিপি দেখার পর যে এখানে বেশ কিছু লেখা আছে যেগুলি খুবই সিলি লেখা, যেগুলি একটা গ্রন্থের মর্যাদা আসলে পাওয়ার মতো না, মানে জায়গা পাওয়ার মতো। তো আপনি কিছু লেখা চেঞ্জ করেন, আপনি হয়তো অন্য কিছু লেখা দিতে পারেন। সে আমাকে বললো ঠিক আছে, তাহলে আমি একটু চিন্তা করি। চিন্তা করার পর সে গেল। তো দেখা গেলো যে সে মাস এক দেড় মাস পরে সে আমাকে ইনবক্সে একটা বইয়ের ছবি পাঠাই দিল, মানে তার বইটা অন্য কোথাও থেকে ছাপা হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে পরামর্শের যে জায়গাটা, অর্থাৎ আগে কিন্তু বলা হতো, এখনো হয়, অনেক লেখক প্রকাশকের পরামর্শ শোনেন, পরামর্শ শোনার চেষ্টা করেন, সেই প্রকাশক পরামর্শ মতো যদি বই আসলে যারা এরকম পণ্ডিতি করেন তারা আমার মাঝে মাঝে অনেককে, যেহেতু আমরা অনেক ধরনের সাপোর্ট দিই, ব্যাপারটা হচ্ছে যে একটা লেখক তার বইটা এমনও হয়েছে যে একটা লেখক হয়তো আমাদের পরামর্শ শুনলে আমরা কি করি, প্রকাশক তো তার শুধু বই একটা পাবলিশ হলেই তো হবে না, বইটা তো এরপরে বই পাবলিশ হচ্ছে এটা প্রথম ধাপ। এরপর তো বইটা বিপণনের ব্যাপার আছে, যে বইটা কোন কোন জায়গায় আসলে যাবে, বইটা কত দূর যাবে। লেখকের একটা বইয়ের যে রিডিং, যে হ্যাবিট, মানে রিডিং এর তো কোনো সীমা পরিসীমা নাই। ধরেন একটা বই পাবলিশ করার পর আমার অমর কিছু গ্রন্থমেলায় থাকলো, গ্রন্থমেলার পর এই বইটা আমরা আর কোথাও পাঠালাম না, পাঠাবো কিভাবে, সেই বইটা বই হয়নি। আমরা হয়তো মাঝে মাঝে বলি যে আমরা তো এটাকে বলে সম্পাদনার জায়গায়, যে সারিয়ার ভাই সাধারণত এটা বলে গুণ বিচারী সম্পাদক, হ্যাঁ? আর আমরা প্রায় প্রায় বলি যে সম্পর্ক বিচারী। এক সেকেন্ড। সরি, আমার একটা ফোন চলে আসছিল, দুঃখিত।
যেটা বলছিলাম যে একজন সম্পাদক কিংবা একজন প্রকাশককে আসলে গুণ বিচারী হতে হয়। গুণ বিচারী জায়গায় আমরা যেটা করি, আমরা কিন্তু সম্পূর্ণ গুণ বিচারী হতে পারি না। যদি সম্পূর্ণ গুণ বিচারী হই, তাহলে আমার যেটা মনে হয় যে আমাদের মনে হয় যে প্রকাশনা জগতের 90% বই খারিজ হয়ে যাবে, 10% বই থাকবে। একদম। আমাদের এই বইগুলো কিন্তু সম্পর্কের উপরে নির্ভর করে, আমরা সম্পর্কের মাধ্যমে কিন্তু আসলে বইটা পাবলিশ করি। আমরা যদি খুবই প্রফেশনাল অ্যাটিটিউড দেখাই, তাহলে তো আমরা সাথে সাথে লেখকদের রিজেক্ট করে দিই, তাই না? কিন্তু সেভাবে তো আসলে বইটা আমাদের পাবলিশ হচ্ছে না। আমাদের আমাদের ম্যাক্সিমামটাই হচ্ছে, যেমন ধরুন চট্টগ্রাম শহরটা খুব বেশি বড় না। হ্যাঁ, ছোট শহর। মানে এই মাথা থেকে ওই মাথা সবাইকে চেনা জানা যায়। তো এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পাণ্ডুলিপিগুলো আসছে কিন্তু খুব পরিচিতের মাধ্যমে, একে অপরের জানাশোনার মাধ্যমে আসছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাণ্ডুলিপিগুলো অনেক সময় সামান্য এডিট থাকবে, সামান্য একটু এডিট করে আমরা বইটা পাবলিশ করে দিলাম। এখন দেখা যাচ্ছে কি সেই বইটা আসলেই টিকে থাকবে কিনা। এবং একজন প্রকাশকের উচিত আসলে যেটা হচ্ছে যে, যে বইগুলো সুদূর প্রসারী, যে বইগুলো আপনাকে 50 বছর পরেও কথা বলবে, 100 বছর পরেও কথা বলবে, সেই ধরনের বই, সেই ধরনের পাবলিশারও তো পাওয়াটা খুব মুশকিল। এবং মনে করেন না, আমরা চট্টগ্রাম, এখানে 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 কিন্তু মনির বা আমার আগের লাইনটা যেটা বললাম, যে এইটা আপনি যদি বাছাই করতে চান, তাহলে তো আপনাকে গুণ বিচারী হতে হবে। কিন্তু সেই গুণ বিচারী পাবলিশ আপনাকে পাণ্ডুলিপি পেতে হবে। তো আপনি ধরেন যে কবিতার বই, নর্মাল একটা স্ক্রিপ্ট, আজকাল যেটা পাই 70% কবিতার পাণ্ডুলিপি। কবিতার বই আপনি কিভাবে করবেন? আমরা যেটা মাঝে মাঝে অনেক কথা বলি, অনেক কথা বললে অনেক লেখকরা আজকাল বিরূপ মন্তব্য করে বসে। অনেকে বলি যে ভাই তুমি কবিতা, কাদের কবিতা পড়ছো, এটা পছন্দ হয় না। সে যে কবিতা নিয়ে আসছে সেটা রবীন্দ্রনাথের চেয়ে, জীবনানন্দের চেয়ে বেটার। ভাই তো আমার যদি কবিতার বই পাবলিশ করতে, তাহলে আমি রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ পাবলিশ করবো, তোমারটা কেন পাবলিশ করবো? তুমি কি নতুন নিয়ে সেটাই আসছো? সেটাই তো দুই চারটা কবিতা পড়ে তো ভালো লাগে না? হ্যাঁ, কিন্তু তারা না না, তারপরে ওইটাই লিখবে, ওইটাই লিখবে। মানে অদ্ভুত এক নতুন লেখকদের মানসিকতা। হ্যাঁ। তারা একটা গল্প এখন লিখবে কিংবা পাণ্ডুলিপি, কবিতার পাণ্ডুলিপি নিয়ে আসবে। এখন এখন বিষয় হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় দরকার যেটা হচ্ছে, যেটা আপনাকে বলি, সেটা ভারতেও হয়, সেটা ইউরোপ আমেরিকাতেও হয়, সেটা হচ্ছে লেখক চক্র। লেখক চক্র, লেখকদের নিয়ে লেখক চক্র হুম। মানে কি লেখকদের নিয়ে আড্ডা দেয়া না। লেখক চক্র হচ্ছে লেখকদের স্কুলিং করা। এবং সেই স্কুলিং গুলো, এই যে আমাদের এখানে একটা একটা ঘাটতেরা স্বভাব আ- তৈরি হয়েছে কবিদের মধ্যে, কবিদের মধ্যে একটা ঘাটতেরা স্বভাব তৈরি সব হয়েছে। লেখকই, আমার সব লেখকই ঠিক আছে। আমারে তুই কবিতা শিখাবি কি? বিষয়টা হ্যাঁ। হচ্ছে যে এটা আমার কবিতা, কবিতা স্কুল থেকে শিখতে হয় না। এই যে একটা ঘাটতেরা স্বভাব তৈরি হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনি কবিতা জানেন, বুঝেন, আপনি কবিতা অনুধাবন করেন, কিন্তু কবিতার একটা স্কুলিং আছে, কবিতার একটা গ্রামার আছে, কবিতা একটা একটা ছকের মধ্যে লিখতে হয়, কবিতা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লিখতে হয়। সেই বিষয়টার জন্য যে একটা স্কুলিং আছে, সেই স্কুলিংটাও তো কোনো কবি অর্জন করতে চায় না, চেষ্টা করে না। একটা কিংবা আগ্রহ থাকে না, অগ্রজ ধরেন। অগ্রজ অগ্রজ কবিদের কাছ থেকে কোনো সাজেশনও নিতে চায় না। হ্যাঁ, মানে এই যে একটা স্বভাব তৈরি হয়েছে, এটা খুবই মারাত্মক, মারাত্মক। যেমন আমি যদি, আমি মানে যদি তারা এখন, কিছু শিখবে না, তারা কিছু বুঝবে না, তারা কিছু কারো কাছে জানার চেষ্টা করবে না, এবং তারা কারো কিছু করবেও না, কিন্তু করবে তাদের না। বই করতে হবে। আমি যদি, আমি যদি 30-এর দশকের মতো কবিতা লিখি, আমি যদি, হুম। আমি যদি রবীন্দ্রনাথের বা মাইকেলের মতো কবিতা লিখি, তাহলে সেই কবিতার কমিউনিকেশনটার পাওয়ারটা কি হবে, এস্থেটিক পাওয়ারটা কি হবে, সেটা তো আমাকে বুঝতে হবে। কারণ আমাকে এটা বুঝতে হবে যে এই 100 বছর পরে এসে আমার ভাষার পরিবর্তন হয়েছে, আমার কাঠামোর পরিবর্তন হয়েছে, আমার সমাজ পরিবর্তন হয়েছে। এখন আমি যদি ওগুলোর সাথে কমিউনিকেট না করি, আমি যদি ওগুলো ফলো করতে যাই, তাহলে আমার তো আর সাহিত্যকর্ম হবে না। এই বিষয়টা অনেক লেখকই বুঝতে চায় না, অনেকেই বুঝতে আচ্ছা চায় না মনির এই ভাই, আহ তবু তবু আমাদের নতুন লেখকদের অনেক সমস্যা আছে, তাদের অনেক সংকট আছে, তাদের জানা বোঝার পরিধিটা অনেক আহ, কি বলে এটাকে, কম আছে। এবং আমার যেটা মনে হয় যে আমাদের এই নতুন লেখকরা আসলে ভালো কারো পরামর্শ না নিয়ে তাদেরকে যারা খারাপ পরামর্শ দেয় তাদের কাছে বেশি ঘেঁষে, যে কারণে তাদের এই প্রকাশকদের সঙ্গে একটা বই প্রকাশের ব্যাপারে খুবই দূরত্ব। আমি জানতে চাচ্ছি, যেহেতু আমাদের লাইভটা অনেকেই হয়তো শুনছে, তো যেটা হচ্ছে যে খদিমাটি কি শুধু চট্টগ্রামের প্রকাশকদেরই লেখকদেরই বই পড়ে, নাকি সারা বাংলাদেশেরই বিভিন্ন নতুন লেখকদের বই পড়ে? আমার আমার এখান থেকে কলকাতার মানুষেরও বই বের হয়, ত্রিপুরারও বের হয়েছে, রাজশাহী, বগুড়া। এবার আমি অনেকের বই করছি, কিংবা এর আগেও করেছি। আমাদের
আমার এখানে অনেকেই পাণ্ডুলিপি পাঠায় বিভিন্ন জেলা শহর থেকে, সেখান থেকে পেলে আমাকে খড়িমাটিকে কেউ চট্টগ্রামের প্রকাশক মনে করে না, অনেক লেখকই আচ্ছা যাদের একটা ভালোবাসা আচ্ছা, টান আছে, তো আমি তারা বা বিভিন্ন আমি আমি নতুন লেখকদের হয়ে আপনার কাছ থেকে জানতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে নতুন লেখকদের বই প্রকাশের ব্যাপারে। আপনি একজন লেখক বান্ধব প্রকাশক হিসেবে, লিটল ম্যাগাজিন থেকে উঠে আসা একজন প্রকাশক হিসেবে, নিজে লেখালেখি করা একজন প্রকাশক হিসেবে, আমাদের নতুন লেখকদের জন্য এরকম তিনটা চারটা কি পরামর্শ দিবেন যে কি করলে তারা আসলে তাদের বইটা প্রকাশকের কাছে খুব সহজে তারা কানেক্ট করে প্রকাশ করতে পারে? আমি দুটো কথা বলবো শেষ মুহূর্তে। সেটা হচ্ছে, একটা হচ্ছে নতুন লেখকদের নিয়ে, আরেকটা হচ্ছে পাঠকদের নিয়ে একটা কথা বলবো। আমি নতুন লেখকদের ক্ষেত্রে এইভাবেই বলতে চাই। আর বিষয় হচ্ছে এ, মানে শুধু একটা লেখা তৈরি করার বিষয় না, লেখাটা যে হয়ে ওঠা সেটার জন্য আহ, অনেক বন্ধুকেই পাওয়া যাবে। বন্ধু বলতে আমরা অনেক অগ্রজকে পাওয়া যাবে যারা লেখাটার ব্যাপারে একটা সাজেশন দিতে পারে। তো এই বিষয়গুলো যদি না বুঝি আর এই বিষয়গুলো যদি না অনুধাবন করি, তাহলে একটা প্রকাশকের কাছে গিয়েই শুধু একটা বই প্রকাশ করা তো নয়। আমাকে বুঝতে হবে যে আমার লেখাটা আমার পাঠক কিভাবে নেবে, আমার পাঠক কিভাবে ধারণ করবে। আমি শুধু ফেসবুকে একটা কবিতা পোস্ট দেওয়ার পরে যে আমার লাইক কমেন্ট হলো, তাহলে সেই কবিতাটা যে আমার শ্রেষ্ঠ কবিতা হয়ে গেল এবং সেই কবিতাটাই যে আমাকে গ্রন্থভুক্ত করতে হবে, এমন তো নয়। এগুলোর জন্য যে শিক্ষিত হয়ে ওঠা, পড়াশোনা করে ওঠা, সেই বিষয়টা করতে হবে। আর একটা আমাদের কবিদের অনেকেরই একটা স্বভাব আছে যে আমাকে আমি আমি কবিতা লিখব, কিন্তু আমাকে কোনো উপন্যাস পড়তে হবে না, আমাকে কোনো প্রবন্ধ পড়তে হবে না, আমাকে পৃথিবীর আর কোনো বিষয় জানতে হবে না। যে এই বিষয়ে যে প্রবণতাটা, এটা আমাদের খুবই খারাপ। এটা আমি নতুনদের ক্ষেত্রে বলবো যে আমাকে পড়াশোনা করেই তারপরে আমাকে লেখালেখি করতে হবে। আমি আমি আমাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি এই বছর কয়টা উপন্যাস পড়লাম, আমি এই বছর কয়টা কবিতার বই পড়লাম। সেটা আমাদের বাজার ব্যবস্থাপনায় এখনো দেখা যায় যে কবিতার বই সর্বনিম্ন হচ্ছে কবিতার বই যেটা হচ্ছে যে বিক্রি হয়, বিক্রির পার্সেন্টেজের সবচেয়ে বড় নিম্নে। এবং যেই কবিতার বইটা মেলার মধ্যে 300 কপি বই নেওয়ার পর 300 কপি সেল হয়, সেটা বুঝতে হবে যে সম্পর্কের কারণে সেল হচ্ছে। আপনার পাঠক ভিত্তি, আপনার জ্ঞানের ভিত্তির উপর নির্ভর করে যে বিক্রি হচ্ছে তা না। সেটা হচ্ছে আপনার বন্ধু মহল এত বড় বন্ধু মহল, সেই ক্ষেত্রে আপনার বইটা বিক্রি হচ্ছে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আমার বইটা বিক্রি হচ্ছে, আমার বন্ধুরা কি আসলেই আমার বইটা পড়লো এবং আমার বইটা কি পড়ে তারা কি আমাকে ফিল করলো, আমাকে জানলো। এই বিষয়টার শিক্ষাটা যদি ভিতরে না আসে, তাহলে সেই লেখকের ভিতরে। আবার পাঠকের ক্ষেত্রে বলি আমি, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা মাছরাঙ্গাতে একটা ইন্টারভিউ দিতে গেলাম। সেখানে আমাকে উপস্থাপক প্রশ্ন করলো যে আমি কয়েকটা কবিতা পড়লাম, বলে যে আপনার কবিতা দুর্বোধ্য। তারপরে সে বলল যে আমরা কেন দুর্বোধ্য কবিতা পড়ব, আমরা কেন। আমি বললাম যে সব কবিতা সবাইকে বুঝতে হবে এমন কোনো কথা না, সব পাঠক সব কবিতা বুঝবে এমন কোনো কথা না। যেমন আমি আজকে সকালে যে কবিতাটা পড়ে আমার ভালো লাগে নাই, সেটা যখন আমি 2 মাস পরে পড়তে যাব, সেই কবিতাটা আমার হঠাৎ করে ভালো লেগে যেতে পারে। এই যে মুড অফ টাইম, মানে আমার ভালো লাগার জায়গা। এবং পাঠকের সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে নিজেকে তৈরি করে নেয়া। পাঠকের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পড়ার আগে নিজেকে প্রস্তুত করে নেয়া, যে আমি কি পড়ছি, কেন পড়ছি, কিভাবে পড়ছি, কেন পড়বো, কি জন্য পড়বো। এই বিষয়টা পাঠকের ভিতরে অনুধাবনটা থাকতে হবে, তাহলে একজন পাঠক তৈরি হবে। সবাই কিন্তু পাঠক নয়। আমাদের যে পাঠক কমে গেছে, পাঠক কমে গেছে বলে সত্যি পাঠক কমে গেছে। সত্যি পাঠক কমে গেছে এই জন্য যে আমরা সকলেই পাঠক নয়। আমাদের বই মেলায় আমরা যে সমস্ত পাঠককে ভিড় করতে দেখি, তারা হচ্ছে যে ড্রয়িং রুমে শোকেস সাজানোর জন্য কয়েকটা বই কেনার জন্য যায়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের প্রকাশকদেরকে মাথায় রাখতে হবে, আমাদের আয়োজকদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদের পাঠকদেরকে ও মাথায়। এবং আমরা যেটা চট্টগ্রাম প্রকাশক পরিষদ আমরা কিছুদিন আগে একটা কর্মশালা করেছি পাঠকদের জন্য। সেইখানে কয়েকজন পাঠক উপস্থিত ছিল, বেশি পাঠক উপস্থিত ছিল না, আমরা করতে পারিনি। আমরা আগামী বছর চেষ্টা করব যে পাঠকদের সাথে লেখকদের সাথে কনভারসেশন করা, তারপরে কর্মশালা তৈরি করা, যে একটা বই পড়ারও একটা কর্মশালা করা দরকার, যে একটা বই কিভাবে পড়তে হয়। আমি এমনও দিন গেছে
যে আমি যখন দেবেশ রায়ের একটা উপন্যাস পড়তে গেছি, আমি 10 পৃষ্ঠা উপন্যাস পড়ে রেখে দিছি, আমি আর আগাতে পারি নাই, কারণ আমি ওইটুকু শিক্ষিত হয়ে উঠি নাই। আমি এরপরে দেখেছি যখন আমি 1 বছর পরে 1.5 বছর পরে আবার পড়তে শুরু করলাম, আমি 100 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলেছি। পড়ে ফেলার পরে দেখছি যে আর আগাতে পারছি না, তখন আমি বইটা রেখে দিলাম। আমি এরপরে আরো কয়েক বছর পরে গিয়ে দেখি যে আমি বইটা পড়তে পেরেছি। বিষয়টা হচ্ছে যে আমাকে ডে বাই ডে নিজেকে চর্চা করে আমাকে তৈরি করে নিতে হবে। পাঠক পাঠক হিসাবে আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, পরে লেখক, পরে প্রকাশক, আগে পাঠক। এটা এটা দারুণ বলেছেন মনির ভাই। সেটা হচ্ছে যে লেখকদের নিয়ে আপনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে একজন লেখক বা একজন কবিকে হয়তো উপন্যাস পড়তে হবে কিংবা আরো অন্য কিছু পড়তে হবে, শুধু একজন লেখক হিসেবে তার অন্যান্য জনরার লেখা পড়তে হবে ব্যাপারটা তাই নয়। ধরেন আমার একজন বেস্টসেলার লেখক, সে তার বই হাজার হাজার বিক্রি হয়, সে তার জীবনে কোনো থিয়েটার দেখেনি, তাকে আমি নিয়ে থিয়েটার শিল্পকলা একাডেমিতে তার জীবনের প্রথম থিয়েটার দেখে। অর্থাৎ আগে আমাদের এই যে আপনি 90 দশকের কথা বারবার বলেন না, যে আমাদের মনে হয় যে শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চিন্তার যে জায়গাটা, সেই জায়গাটা মনে হয় 90 দশক পর্যন্ত যতটুকু আপগ্রেড হয়েছে এরপরে মনে হয় সীমিত হয়ে গেছে, এরপরে সেটা আটকে আছে, এরপরে আর। তো তখন আমাদের যারা সিনিয়র ছিল অগ্রজদের মুখে এরকম কিন্তু আমরা বারবার শুনেছি বিভিন্ন আড্ডায়, সেটা হচ্ছে যে একজন লেখকের বন্ধু থাকবে একজন পেইন্টার, একজন পেইন্টারের বন্ধু থাকবে একজন আলো ফটোগ্রাফার, একজন ফটোগ্রাফারের বন্ধু থাকবে একজন ধরেন যে চলচ্চিত্রকার, কেউ হয়তো নাট্যকার। অর্থাৎ এই যে শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতিটা জায়গা সম্পর্কে আসলে বিচরণ থাকতে হবে, এবং একজন লেখক কিন্তু সব জায়গা সম্পর্কে জানবেন, না জানলে সে তার কবিতায় কিভাবে চিত্রকলাকে আনবে। একটা যদি চিত্রকলা সম্পর্কে নাই জানে, চিত্রকলা সেখানে রং সম্পর্কে না জানলে, বিভিন্ন যে চিত্রকলা নিয়ে মুভমেন্ট গুলি হয়েছে পৃথিবীর সেগুলি যদি না জানে, তারপর কবিতা নিয়ে যত মুভমেন্ট হয়েছে তার কবিতা সে বই পড়বে না, সে কবিতার এই সমস্ত ইজম গুলি যদি না পড়েছে কিভাবে তার কবিতা কিভাবে আগাবে। এবং চলচ্চিত্র না দেখলে তার কোন একজন উপন্যাসিক তার চলচ্চিত্র কিভাবে আসলে এরকম বিশাল দৃশ্যকাব্য সে কিভাবে আসলে রচনা করবে, ফটোগ্রাফি না দেখলে সে কিভাবে এই যে ফটোগ্রাফির যে বিভিন্ন নান্দনিক যে চর্চার যে জায়গাগুলো আছে সেগুলো আসলে কিভাবে সে তার লেখায় তুলে আনবে। সব মিলে আমাদের আসলে লেখকদেরও এই যে বোঝাপড়ার ব্যাপারটা এবং এইখানে একটা গাইডেন্সের ব্যাপার আছে। আমার মনে হয় যে আগের দিনে লেখকরা যেভাবে এই ধরনের অনেক কথাবার্তা বলতো, সেই কথাগুলি এখনো কম হয় কিনা বা অনুষ্ঠান কম হয় কিনা। আপনি যেটা বললেন যে আমরা দেখেছি, আমিও লাস্টে দেখেছি পাবলিক লাইব্রেরি আমি দু একটা কিন্তু অনুষ্ঠান করার চেষ্টা করেছি, সেখানে তো রিডারই নেই, পাঠকই নেই, লেখকও নেই। অর্থাৎ আপনি 13-14 জন 15 জন বা 20-25 জনকে নিয়ে একটা প্রোগ্রাম করা আর 100-150 জনকে নিয়ে প্রোগ্রাম করার ব্যাপারটাই তো আলাদা। ধরেন আমি আমি অনলাইনে আমি আপনার আমি আপনার আমি তো চট্টগ্রাম শহরে প্রোগ্রাম করি। আমি অনেকগুলো হ্যাঁ, অনুষ্ঠান করেছি, সেখানে দেখা যাচ্ছে কি আমার হল ভর্তি মানুষ থাকে। আমি খড়িমাটির অনুষ্ঠান যখন বাংলা একাডেমিতে করতে গেলাম, সেইখানে দেখলাম আমার 17-18 জন 20 জন মতো থাকলো। একটা পর্যায়ে গিয়ে 30-40 জন হলো, আবার শেষের দিকে এসে কমে গেল। এই ধরনের আমি ঢাকা শহরে ঢাকা দেখেছি, খুব কারণ ঢাকা সংকট, হ্যাঁ শহরে ঢাকা খুব একটা সংকট। সংকট আছে। এখন এখন আমি আরেকটা কথা বলে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে রাজনৈতিক বিপ্লব হচ্ছে, রাজনৈতিক বিপ্লব হয়েছে। 90-এর গণ আন্দোলন দেখেছি, 71 দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, ভাষা আন্দোলন দেখেছি। সেটা হচ্ছে আমাদের এখানে যে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার, সেটা দরকার কারোর কোনো নজর নাই, কারোর মধ্যে, মগজে কারোর নেই। বোধের মধ্যে কোনো একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। সেই বিপ্লবটা কি হচ্ছে আমাদের সমাজে? সেটার বোধোদয় কি কারোর মধ্যে আছে? কারোর মধ্যে কি কোনো প্রয়োজন আছে? কারণ বিষয়টা হচ্ছে একটা মানুষের মেরুদণ্ডটা দাঁড়িয়ে থাকে সাংস্কৃতিক ঐক্যের উপর। একটা মানুষের মননশীলতা, সৃজনশীলতার বিকাশ ঘটে একটা সাংস্কৃতিক ঐক্যের উপর। সেই সাংস্কৃতিক ঐক্য কি আছে আমাদের? আমরা নানান ধরনের বিভাজনের মধ্যে জড়িয়ে পড়েছি। তো এই বিষয়গুলো আমাদের আসলে দেখতে হবে, সেটা পাঠক হোক, প্রকাশক হোক, লেখক হোক। তো সবার মধ্যে আসলে একটা ঐক্য দরকার। সেই ঐক্যটা হচ্ছে সাংস্কৃতিক ঐক্য। প্রথমে এই পাঠক সেইটাই। পাঠক হ্যাঁ, পাঠক প্রসঙ্গে পাঠক। আপনি বলেছেন, আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে পাঠকদের নিয়ে একটু যুক্ত করি। ধরেন এই যে আমরা অনলাইন আসার পর অসংখ্য পাঠক দেখেছি, তো আমাদের মনে কিন্তু একটা স্বভাবতই একটা অনুপ্রেরণা জেগেছিল যে অনলাইন ভিত্তিক এই সমস্ত রিডার ও আমরা অসংখ্য বুক টিউবার পেয়েছি, আমরা বুক রিভিউয়ার পেয়েছি। কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখছি যে আসলে এই সমস্ত বুক টিউবার কিংবা বুক রিভিউয়ার এরা সব ওই একটা গোত্রভুক্ত এবং একটা সিন্ডিকেটভুক্ত, যেটা আমরা বইমেলা কিংবা বাংলাদেশে যেটা আমরা মাঝে মাঝে বলি যে আমাদের কোনো রিডিং সোসাইটি নাই। অর্থাৎ আমরা যখন অন্যান্য দেশে যখন বইমেলায় গিয়েছি, সেই অভিজ্ঞতা হচ্ছে যে সেখানে
পাঠক এসে আমাদেরকে স্টলে কিন্তু এরকম খোঁজে যে ভাই আপনাদের দেশের ভালো গল্পের বই কি আছে আমাকে দেখান, আপনাদের দেশের ভালো কবিতার কি বই আছে আমাদের দেখান, আপনাদের সিনেমা রিলেটেড কি বই আছে আমাদের দেখান, কিংবা আপনাদের ভাষার উপর প্রবন্ধ কি আছে দেখান, কিংবা আপনাদের দেশের যারা কবি আছে তাদের কোনো ইন্টারভিউর সংকলন আছে। অর্থাৎ এই যে বিচিত্র বিষয় নিয়ে পাঠকরা প্রশ্ন করে করে বই বের করার বাংলাদেশের চিত্রটা কি, অমর কিছু গ্রন্থমেলা এরকম উপর দিয়ে একটা টুকলি এরকম একটা ছোট চিরকুট দিবে, ভাই এই যে এই বইটা আছে, কিংবা হুমায়ুন আহমেদের ওইটা আছে, অমুকের ওইটা আছে, ওই নারীর লেখকের ওই বইটা আছে। অর্থাৎ তারা ভাষা থেকে ওই ফর্দটা মুখস্থ করে আসে। কিন্তু এরকম পাঠককে আপনি আপনার বিজ্ঞাপন অভিজ্ঞতায় দেখে। চট্টগ্রামে কিংবা হ্যাঁ বিজ্ঞাপন দিকে আপনি চট্টগ্রামে কিংবা ঢাকায় কিংবা সিলেটে বা রাজশাহীতে অসংখ্য বইমেলা যে আমরা অ্যাটেন্ড করি, এরকম কোন পাঠক একটু আপনি দেখেন তো স্মৃতি থেকে পান কিনা যে ভাই আপনার কবিতার ভালো কি বই আছে, গল্পের কি ভালো বই আছে, আপনার নন ফিকশন কি ভালো বই আছে, আপনার বিজ্ঞানের কি কি ভালো বই আছে, এরকম পাঠক কি আপনার জানা বোঝা আছে? নাই। আমাদের পাঠকরা স্রেফ রাইটার বেসড, লেখকের ফ্যান ফলোয়ার। আজকাল আমরা যেটা বলি পাল্লু, লেখকের পাল্লু হয়ে এরা মেলায় যায়, হাউকাউ করে ছবি টবি তোলে, এরা এটাকে ভাইরাল করে বই কার কত বিক্রি করতে পারবে, একেবারে একটা বিচ্ছিরি একটা ব্যাপার। ঠিক আছে, এই পাঠকের অথচ আমাদের এখন দরকার হচ্ছে জ্ঞান ভিত্তিক পাঠক। আপনি যেটা বললেন জ্ঞান ভিত্তিক পাঠক, নলেজ বেসড পাঠক। লেখক ভিত্তিক। এই যে আমার 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 পরিচিত এক বন্ধু আমাকে ফোন করলো, সে কবিতা লিখে, তার কোনো বইটাই বের হয়নি। সে আমাকে বলল, বন্ধু আমি বই বের করতে চাচ্ছি। তো তখন বলল ঠিক আছে, বই বের করে দেব। তো তোমার বইয়ের পাঠক কারা, তুমি কাদের সাথে তুমি এই বইটা কাদেরকে দেবে? ওই করবো আর কি, আমার একটা শখ একটা বই করার। আচ্ছা, তো শখ যখন বই করার, তাহলে বইটা কার কাছে সেল হবে? বলবো যে আমার অফিস কলিগরা বই কিনে ফেলবে, তুমি টেনশন করো না, তুমি বইটা করো। এখন বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে যে একটা খাজনার, মানে একটা খাজনার শখ না, এটা একটা শখের বিষয় আসলে হয়ে গেছে। ধরেন আমাদের আগে যেটা হইতো, লেখকরা লিখতে লিখতে তারকা হইতো, আজকাল তারকারা এসে বই লেখে, সঙ্গীত শিল্পী বই লিখছে, হিরো আলম এসে বই লিখবে, ডাক্তার সাবরিনা এসে বই লিখবে, কোন আর্মি অফিসার এসে বই লিখবে। মানে অদ্ভুত একটা বইয়ের কালচার হয়েছে, সবাইকে বই লিখতে হবে। এখন মিজানুর রহমান আজহারি বই লিখছেন, কিংবা যারা বিখ্যাত হয়ে আছে সবাই বই লিখবে। তারকা যত আছে, যত ফিল্ডের যত তারকা আছে সবাই সে বই লিখলে সে বই নিয়ে সারা বছর হালকা হবে। কিন্তু প্রকৃত সাহিত্য সংস্কৃতির যে জায়গাটা ছিল, মানে লিটারেচার লিখতে লিখতে লেখকরা লিখতে লিখতে তারকা হবে, সেই জায়গাটা এখন আর ওইভাবে মনে হয় কতটুকু আগাবে। অথচ এটা কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি পাঠকদের। অর্থাৎ পাঠকরা সব তো প্রণোদিত হয়ে তার ভালো লাগার একটা বিষয় পড়বে, পড়ে সে আবার সেটাকে বিজ্ঞাপন করবে, মার্কেটিং করবে। কিন্তু আজকাল সেটা পাঠক তো করছেই না। তো হালামলে ডিজিটাল কিছু পাঠক বের হয়েছে, যে বুক টিউবার, তারাও দেখছি বিভিন্ন প্রকাশনী ওইটা গুত্রভুক্ত সিন্ডিকেটভুক্ত অমুক অমুক অমুক, এর বাইরে আর তাদের কোনো কথাবার্তা নাই। কোন প্রকাশনী মানে খুঁজে 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 কোন জনরা ভিত্তিক বই বের করে যে একটা আলোচনা করবে, একেবারে জায়গাটা একেবারে শূন্য আর কি। তো এগুলি নিয়ে আমরা আছি। তো শেষ শেষ প্রসঙ্গ হচ্ছে, তো আমরা এই যে এত এত সমস্যার আক্রান্ত আছি, আমরা কি প্রকাশকের রেসপন্সিবিলিটিটা কি? আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে কিন্তু দেখাই যে আমার যেটা ভালো লাগে, যে কারণে আজকে আমাদের মূল উদ্দেশ্যই ছিল, আপনি অনেক অ্যাক্টিভিটির মধ্যে থাকেন, মনসুর ভাই অনেক অ্যাক্টিভিটির মধ্যে থাকে, আপনি চট্টগ্রামে অ্যাক্টিভিটি করেন, মনসুর ভাই আমি দেখেছি সিলেটে অ্যাক্টিভিটি করে। তো এই অ্যাক্টিভিটি গুলি একটু সামনে নিয়ে আসা। তো পৃথিবীব্যাপী পাবলিশাররা কিন্তু এরকম সারা বছর অ্যাক্টিভিটির মধ্যেই থাকে। আমরা যেমন ঢাকা থেকে আমি প্রচুর ফিজিক্যাল প্রোগ্রাম করার চেষ্টা করছি, ফেল করেছি, ফেল করার পরবর্তীতে কিন্তু এখন আমি অনলাইনে বিভিন্ন ট্রাই করি। যেমন আমি অনলাইনে খুব সফল একটি গত নভেম্বরে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ করেছি, প্রায় 200 জন পার্টিসিপেন্ট ছিল, যেটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, এবং সেটা সৌদি আরব, জার্মানি সহ, এটা বিশাল একটা যোগ্য ছিল, আমি সাকসেস সেখানে। এর পরবর্তীতে যেটা একটা অনলাইনে আমি আপনার এডিটিং ওয়ার্কশপ করার চেষ্টা করছি, সেখানে অর্ধেক এসে আটকে আছি। কারণ আমি অনলাইনে এডিটিং করব, সেখানে তো আমার অন্তত 30 40 50 জন মানুষ তো অন্তত দরকার, কিন্তু সেখানে আমরা খুব অল্প সংখ্যক রেজিস্ট্রেশন করে সেটা আটকে আছি, প্যাক্ট হয়ে আছি। অর্থাৎ জানা বোঝা নিয়ে কোনো কিছু এই দেশে করা যাবে না। সবাই সব জানে, ঠিক আছে? তো সেই জায়গায় আমরা খুব মুসিবতে আছি। তো আমরা এই ধরেন এই যে পাবলিশাররা এই জায়গাগুলি, প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রবলেম গুলি ফাইন্ড আউট করা। ধরেন আপনি যেটা শুরুতে যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, যে আমাদের বই বিক্রি একেবারে এক ধাক্কায় 80% যেখানে নেমে যায়, সেখানে আসলে আমরা কিভাবে টিকে আছি সেটাই মাঝে মাঝে বিস্ময়ের ব্যাপার। তো আমরা সমন্বিত ভাবে এইটা থেকে উৎসাহিত কিভাবে পারি, প্রকাশকদের কি করণীয়, এখন আমরা
আপনার এই পরামর্শ শুনে আসলে আমরা চেষ্টা করব এবং আমরা চলে যাব। সেটা নিয়ে আমাদের প্রকাশকদেরই আসলে সমন্বিতভাবে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং এটা খুবই জরুরি। এখন এইটা হচ্ছে আমাদের মূলত একটা কথাই বলেছি যে আমাদের সামাজিক একটা অবক্ষয় হয়ে গেছে। আর আমাদের যে প্রকাশনা ব্যবসা বা পুস্তকের যে ব্যবসা, সেই ব্যবসাটাই হচ্ছে যে একটা মেধাভিত্তিক ব্যবসা বা সৃজনশীল মেধাভিত্তিক মননশীল ব্যবসা। এবং সেটি আমাদের মানুষের মন যত খারাপ হবে আমাদের ব্যবসাটা তত মন্দ হবে। মানুষ আছে, হ্যাঁ, হ্যাঁ, মানুষের এটা ঠিক। মানসিক ভালো অবস্থার বলুন। পরিবর্তন না হলে আমাদের পরিবর্তন হবে না। এবং এই জন্যই আমরা মাঝে মাঝে খুব দুর্বল হয়ে পড়ি, মাঝে মাঝে আমরা খুব হতাশ হয়ে পড়ি যে আমাদের কি হবে, কি করব, কিভাবে কি করব। আমাদের মধ্যে যে সামাজিক যে অস্থিরতাগুলো যদি স্থির না হয় আমরা আসলে স্বাভাবিক হতে পারবো না। কিন্তু পারবো। এছাড়াও আরেকটা বিষয় আমরা বলছি, যেটা আপনি বলতে চাইছেন যে যে প্রকাশকরা আমাদের করণীয় কি। আমাদের প্রকাশকদের আমাদের করণীয় এখন একটাই হবে, সেটা হচ্ছে আমাদের 4 জন 5 জন 10 জন প্রকাশক মিলে বসে আমরা বিভিন্ন পাঠক লেখকদের সাথে একসাথে আমার আমি আমি একজন লেখককে নিয়ে আসলাম, সে তাকে নিয়ে যখন আমরা 10 জন প্রকাশক বসে একটা স্কুলিংয়ে বসবো, কথা বলবো, সেই লেখক দেখা যাবে যে আমার কাছ থেকে পাবলিশ করলো না, করলো আরেক প্রকাশক থেকে। এই বিষয়টা আমাদের থেকে ফেলে দিতে হবে মাথা থেকে, যে আমি আমাদের এমন সংগঠনের মাধ্যমে বা সংগঠিতভাবে আমাদের লেখক পাঠককে আমরা এমনভাবে কথা বলতে হবে, এমনভাবে আমাদের অনুষ্ঠানগুলো আয়োজন করতে হবে যে অনুষ্ঠানগুলো আমাদের জন্য আসলে ফলপ্রসূ কোনো কোনো বার্তা বয়ে নিয়ে আসবে। হ্যাঁ, এইভাবে করে এখন আমাদের মধ্যে যে হিংসাত্মক মনোভাব, আমরা এক প্রকাশক আরেক প্রকাশককে সহযোগিতা করতে চাই না, কিংবা এক প্রকাশকের ভালো দেখলে আমাদের একটু হিংসায় গায়ে জ্বলে, এটা হয়, এটা 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 আমাদের একটা স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক প্রবৃত্তি। সেটা হচ্ছে যে আমাদের এই বাঙালি বাংলাদেশি মনোবৃত্তির মানুষদের মধ্যে এই বিষয়টা আছে। আর কারণ আমরা গরমের দেশের মানুষ, তো আমাদের মধ্যে এই হিংসাত্মক মনোভাবটা রয়েছে, আমাদের সেই লড়াইয়ের মনোভাবটা রয়েছে, আমাদের সেই বিচ্ছিন্নতার মনোভাব রয়েছে, আমাদের সব ক্রুয়েলিটি তৈরি হয়েছে আমাদের কারো কারোর মধ্যে। তো এই বিষয়গুলো হচ্ছে যে আসলে কি আমাদের একটা মনন চর্চা, সুস্থ মনন চর্চার বিষয়, সেটি সামাজিকভাবে হতে হবে। তার আমি রাষ্ট্রীয়ভাবে হতে হবে। আমি রাষ্ট্রের কথা বলেছি, সমাজের কথা বলেছি, রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কথা বলেছি। এই বিষয়গুলো যদি না হয় আমরা খুব হতাশ হয়ে পড়ব, আমরা আরো বেশি খারাপ অবস্থার দিকে যাব। আর আমাদের এই প্রকাশনা বিজনেসের মধ্যে যারা জড়িত আছেন, কারণ বিষয় হচ্ছে যে আমরা প্রকাশক শুধু তাই না, আমাদের সাথে কিন্তু আরো অনেকগুলো ব্যবসা জড়িত আছে। যেমন একজন বাইন্ডিং খানার একজন শ্রমিকের কথা বলতে পারি, যে বইটা বহন করে নিয়ে আসে সেই শ্রমিকের কথাও বলতে হবে। এবং এরা যে আমাদের সাথে জড়িত আছে, এদের রুটি রুজির জায়গা তো এটা। তো সেই জায়গায় আমরা কতটুকু কি করতে পারবো, কিভাবে টিকে থাকবো। কারণ আমরা যদি টিকে না থাকি তারাও থাকবে না আমাদের সাথে, তারা অন্য পেশায় চলে যাবে, অন্যদিকে চলে যাবে। আমি আমার বাইন্ডিং খানায় দেখেছি যে বাইন্ডিং খানায় আমার 100 ছেলে মেয়ে আছে, তার মধ্যে 50 ছেলে মেয়ে চলে গেছে। কি করছে? সে রিক্সা চালাচ্ছে, কিংবা সে দিনমজুরের কাজ করছে, সে গার্মেন্টসের শ্রমের কাজ করছে, কারণ সে এখানে পোষাচ্ছে না, তার সে এখানে যে স্যালারি পাচ্ছে সেটা দিয়ে পোষাচ্ছে না। তো এই ধরনের বিষয়গুলো, এই ধরনের ক্রাইসিসগুলোর সম্মুখীন হচ্ছি আমরা প্রতিনিয়ত। তো সেগুলো নিয়ে আমাদের প্রকাশকদেরকে আসলে ভাবতে হবে। আর বিষয়টা হচ্ছে যে আমাদের বই বিক্রির বিজনেসটা অন্যভাবে, অন্যরকম ভাবেও চিন্তা করতে হবে। কারণ আমাদের অনলাইনের অনেকগুলো অপশন আমাদের সামনে খোলা, আমাদের অনেক দিগন্ত খোলা, সেই দিগন্ত আমরা পাড়ি দিতে হবে, এই দিগন্তগুলোতে আমাদের অংশগ্রহণ করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ। আহ, অসংখ্য ধন্যবাদ মনির ভাই। আপনার এই সার্বিক যে আলোচনা তার মধ্যে অনেকগুলি দিক নির্দেশনামূলক বার্তা আছে। সেই বার্তায় আমাদের যেমন প্রকাশক সংশ্লিষ্ট যে সমস্ত আমাদের বডি আছে, সেটা হচ্ছে যে পাবলিশিং উইং যেগুলি আছে সেগুলির প্রসঙ্গ যেমন বলেছেন, রাষ্ট্রীয় যে সমস্ত উইং আছে, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলির কথা বলেছেন। তার মানে হচ্ছে যে আমাদের একেবারে আশু মুক্তির কোনো পথ নেই, আমাদের একটি দীর্ঘমেয়াদী একটি জায়গা,
এবং মাঝে মাঝে আমাদের আসলে খুবই হতাশ হতে হয় যে স্বাধীনতার এতগুলি বছর পর আমাদের বাংলাদেশে একটা বুক মার্কেট হলো না সরকারি ভাবে। এটি আমাদের জন্য সবচেয়ে বড় একটা ক্রাইসিস হয়ে গেল, কারণ বিশ্বের সকল দেশে কিন্তু বিগ বিগ সরকারি মাধ্যমে, কারণ আমাদের এত এত সিটি কর্পোরেশনের মাধ্যমেও যদি একটা ছোট আকারে ও সমন্বিত বুক মার্কেট যেটাকে বলে সেরকম যদি কোন একটা কমপ্লেক্স হতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে এটা আমাদের কিছু আছে। এবং সবচেয়ে অবাক লাগে আমাদের আসলে পাবলিশিং এই যে কমিউনিটি এবং সেই কমিউনিটির যে লিডারশিপ, এই স্বাধীনতার এতগুলি বছর পরে সেই লিডারশিপের আমরা কোনো চিহ্ন, মানে বড় কোনো চিহ্ন যেটা ইন্ডাস্ট্রিতে সকল প্রকাশকদের জন্য দাগ কেটে যাবে, মনে রাখার মতো স্মরণীয় কোনো চিহ্ন কিন্তু আমরা দেখতে পারিনি। আমি কিন্তু সবসময় বলে থাকি যে আমাদের এই ব্যর্থতা মূলত প্রকাশকদেরই ব্যর্থতা। কারণ একটি দেশের রিডিং সংস্কৃতি বা বই সংস্কৃতি চালু করতে গেলে সবার আগে কিন্তু প্রকাশকদের এগিয়ে আসতে হবে। প্রকাশকরা এগিয়ে আসলে তারা লেখকদেরকে সম্পৃক্ত করতে পারবে, লেখকরা সম্পৃক্ত হলে সেখানে পাঠকরা সম্পৃক্ত হবে, সেখানে অন্যান্য যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব আছে সবাই কিন্তু সম্পৃক্ত হবে। কিন্তু মূল কাজটা কিন্তু আসলে প্রকাশকদের। সেখানে প্রকাশকদের এই সমন্বিত এবং যৌথ যুথবদ্ধ উদ্যোগ না হওয়া পর্যন্ত আসলে আমাদের এখান থেকে কোনো মুক্তি নেই। এবং আশা করি প্রিয় পাঠক এবং প্রিয় বইপ্রেমী লেখক, আপনারা আমাদের যে খড়িমাটি চট্টগ্রামে একটি আহ দারুণ প্রকাশনা প্রতিষ্ঠান খড়িমাটি, সেই প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনিরুল মনির ভাইয়ের যে আলোচনা আপনারা শুনলেন, এবং যারা নতুন লেখক আছেন তারাও শুনেছেন, আপনাদের জন্য অনেক পরামর্শমূলক কথামালা ছিল। আপনারা আশা করি কেউ আগ্রহী হলে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবং কারণ হচ্ছে যে আমাদের মূলত ভাষা চিত্রদের কোনো আয়োজন মানেই হচ্ছে অসংখ্য নতুন লেখক আমরা সারা বছর ন করে সবার বই তো আমরা পড়তে পারবো না, এটা তো সম্ভব না। তো আমরা যখন কোনো প্রকাশক বন্ধুকে আমাদের আড্ডার অতিথি হিসেবে আনবো, আমরা বিভিন্ন ভাবে জেনে বোঝার চেষ্টা করবো যে নতুন লেখকদের জন্য আসলে তাদের দরজা কতটুকু উন্মুক্ত আছে। মনিরুল মনির ভাই কিন্তু বললেনই তারা নতুন লেখকদেরকে অনেক সহযোগিতা করে থাকেন। আপনারা যারা আগ্রহী অবশ্যই সেখানে নক করবেন। সবাইকে ধন্যবাদ। এবং আগামী বৃহস্পতিবার আমরা আবারও বইয়ের গল্প আড্ডায় উপস্থিত থাকবো। শুরু থেকে আমরা প্রকাশক বন্ধুদেরকে সেখানে আনবো কারণ হচ্ছে যে আমরা চাই নতুন লেখকদেরকে কিছু সুযোগ করে দিতে। ধীরে ধীরে আমাদের এই আড্ডায় আমাদের বিভিন্ন পাঠক, আমাদের বিভিন্ন বই প্রেমী, আমাদের বিভিন্ন লেখকরা যুক্ত হবে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পরামর্শ দিবেন। সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি। মনির ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। শুভরাত্রি।